থানাতেই। ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদের কাজ দেখে আমি আমি সবই খুবই হচ্ছে মানে খুশি আর কি, এই কারণে যে অনেকেই কাজ করতেছে। একটু প্রবলেম অনেকের যেই ফেসটা আমি দেখতেছি যে সেটা হচ্ছে যে সফটওয়্যার ইনস্টলেশনের যে বিষয়টা এটা নিয়ে। তো আমাদের সফটওয়্যার ইনস্টল জি স্যার। করতে আমরা যে প্রবলেমটা ফেস করতেছি সেটা হচ্ছে যে কিছু জিনিস আমরা জানি না। হ্যাঁ, জানি না, এটা হচ্ছে দোষের কিছুই না, কিছু না। আমরা যে জানি না এটা আমাদের দোষের কিছু না, কিন্তু আমরা যে স্যার জানতে আর চাই একটা না বা এটা নিয়ে আমরা যে মানে জানার যে ইয়েটা থাকে না, আমাদের আগ্রহটা যেটা নাই, এটা হচ্ছে কিন্তু অপরাধ। এখন আচ্ছা, আর একটা কথা হলো, কিছু কিছু কমান্ড প্রপারলি কাজ করে না। এটা হয়তো বা ইনস্টলেশনের প্রবলেম, নাকি হয়তো বা অন্য না কোনো না না কারণ। না না, ইনস্টলেশনের কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমরা বুঝতেছি না কাজ করার সময় হয়তো আমরা প্রপারলি করতেছি না, এই জন্য হয়তো আসতেছে না, অন্য কিছু না। আর সফটওয়্যারটা ইনস্টল করা একেবারে ইজি, একেবারে ইজি, কোনো কিছুই কখনোই মনে করবেন না যে এটা অনেক কঠিন, পারা যাবে না। তো সবাই করতেছে, আপনি কেন পারবেন না? এই জিনিসটা মাথায় রাখবেন, আপনিও মানুষ সেও মানুষ, কোনো সমস্যা নেই, আপনিও পারবেন। একটু চেষ্টা করেন, আমাকে বলেন ভাই আমি পারতেছি না, এটা এখন দেখেন আপনি আমার উপর ছেড়ে দিয়ে বসে থাকেন, ঠিক আছে আপনি করে দিবেন না, আমি করতেছি না অ্যাসাইনমেন্ট, কথার কথা বললাম। কিন্তু বাকি আপনি যে অ্যাসাইনমেন্ট একটার কারণে হোল্ড হয়ে আছে, ওইটা আপনি স্টপ রাখেন। যেটা অ্যাসাইনমেন্ট হোল্ড হয়েছে ওইটা স্টপ রেখে বাকিগুলো কমপ্লিট করেন, করে সাবমিট করে আমাকে বলেন ভাই ওইটা আমার প্রবলেম আছে, এই জন্য আমি এটা দিতে পারি নাই। শেষ। তাই বলে তো আমি বসে থাকবো না, বসে থাকবো? না না, ঠিক আছে স্যার। না না না, অবশ্যই যেহেতু ক্লাস আগাচ্ছে আমাদের আগাতে হবে। যতটুকু পারি, হ্যাঁ আপনি এখন এটা বলতে পারেন যে ভাই আমি তো সবগুলো কমপ্লিট করতে পারি নাই, আমি এটা গ্রুপে দিতে চাচ্ছি না, এটা আমি আপনাকে মেসেঞ্জারে দিতে চাচ্ছি। ওকে ফাইন, দেন আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আপনি যে জি কাজ স্যার। করতেছেন এটা আমাকে বুঝাইতে হবে। মোট কথা হলে আচ্ছা, আজকে আমি আপনাদের 5 থেকে 10 মিনিট সময় নিব। সেই 10 মিনিট সময়টা খুবই ইম্পর্টেন্ট, আমি কিছু কথা বলবো। মানে আপনাদের কিছু মানে অ্যাটিটিউড, যে যে অ্যাটিটিউডের কারণে এই কথাগুলো বলতে হচ্ছে বা আমি বলি সচরাচর, কিন্তু আমি বলবো আজকে আর কি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন কাজ করতেছি কোনো একটা জিনিসকে, যখন আমরা প্রেজেন্টেশন করি, তখন সেই জিনিসটা আসলে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশি গোছালো হয়। ঠিক আছে, মেয়েরা একটু বেশি গোছালো হয়। আর আর্কিটেক্ট যদি হয়, আর্কিটেক্টের ক্ষেত্রে বা যারা আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করতেছে, ছেলে মেয়ে উভয়ই দুজনই গোছালো হয়। লাইক দ্যাট ইঞ্জিনিয়াররাও পিছায় নেই, কিন্তু তারা একটু গোছানো হয়। তো প্রেজেন্টেশনটা আমাদের থাকবে সেই লেভেলের। হ্যাঁ, একটা যদি আমরা কফিও কাউকে দেই, কথার কথা, সেটা আপনার বস হতে পারে, আপনার কলিগ হতে পারে, সেটা যাতে সেটার প্রেজেন্টেশন যাতে সুন্দর হয়। কফির একটা আপনি হচ্ছে কিচেনে গেলেন, কিচেন থেকে হচ্ছে কফির মগ নিয়ে এসে তাকে দিয়ে দিলেন, কিন্তু কফির মগের সাথে তো কফির নিচে ফ্রিজও লাগে, লাগে না? ওইটা আপনি দিলেন না। আবার অনেক সময় দেখা যায় যে ওটার সাথে একটা চামচে লাগে, তো সেটা আপনি দিলেন না। এখন একটা পার্সন অনুযায়ী ভেরি করে, হয়তো এটা আপনি যদি বসকে দেন তাহলে মাস্ট বি কাপ, পিরিচ প্লাস আপনার চামচ, দুটাই তিনটাই রাখতে হবে, এবং যদি সম্ভব হয় একটা টিস্যুও রাখতে হবে, তাই না? যদি মনে হয় যে হ্যাঁ আপনার বস আপনার হলো ইমিডিয়েট, আচ্ছা আপনার কোম্পানির এমডি আসছে, তো আপনাকেই বলতেছে যে হচ্ছে মাসুদ তুমি আমাকে এক কাপ কফি খাওয়াও তো, কারণ সে তো জানে না এখানে কে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট বা কে কোনো কিছু, কেউ জানে না, ওনার যে পরিচিত, যে তাকেই সে বলতেছে। তো আমাদের সাইট গুলোতে হয় কি যে যেই কন্টেনারে আমাদের আমাদের তো ওইরকম রুম হয় না, আমাদের কন্টেনার, তো কন্টেনারের মধ্যেই আমাদের সব ব্যবস্থা থাকে, তো ওখান থেকেই কফিটা রেডি করে দিতে হয়। এটা হচ্ছে কিছু জিনিস আছে নর্মস, হ্যাঁ নর্মস গুলো আসলে আমাদের থাকা উচিত। এটা আপনাদের যে নাই আমি এটা বলতেছি না, আমি বলার দরকার তাই বলতেছি। ঠিক আছে, আবার ভাইবেন না যে আমাদের নাই এই জন্য হয়তো বলতেছি, এরকম না। তো নর্মস গুলো আসলে কি, তাই না? আমরা যখন প্রফেশনাল যে কাজগুলো করি বা সবার সাথে যখন উঠা বসা করি, ফ্রেন্ড হোক বা কলিগ হোক বা আদার্স পার্সন যাই হোক, আমাদের ন্যূনতম কিছু নর্মস থাকে। হ্যাঁ, নর্মসটা কি? নর্মসটা হচ্ছে যে যে আপনি বড়দেরকে দেখে সালাম দিচ্ছেন, এটা হচ্ছে ধর্মীয় কোনো একটা পন্থা, কিন্তু এটা কি কোথাও এইভাবে লেখা আছে যে সালাম দিতেই হবে, না হলে আইনত দণ্ডনীয় অপরাধ, এই মামলায় আপনাকে ইয়ে করা হবে?
কোথাও লেখা আছে? শিক্ষক যখন আমরা, আমাদের কথা কি মনে হয় আমরা যখন প্রাইমারি পড়তেছিলাম তখন হচ্ছে আমাদের শিক্ষকরা যখন ক্লাসরুমে ঢোকে তখন আমরা দাঁড়ায় থেকে সালাম দিতাম? কোথাও লেখা আছে? কোথাও তো লেখা নেই। ভুল করছি একটা, ভুল করানোর পর সরি যে বলতে হয়, এটা কি কোথাও লেখা আছে? কোন সংবিধানে লেখা আছে সরি বলতে হবে? বা সে একটা আমার হেল্প করলো, তাকে একটা থ্যাঙ্কস দিলাম, এই জিনিসটা কি কোথাও লেখা আছে? এগুলাকেই বলে নর্মস। ঠিক আছে? তো এই নর্মস গুলো আমাদের ভিতরে যার যত বেশি, সে তত ম্যাচিউর। এটা আসে কিভাবে? যখন আপনি যত লোকের সাথে মিশবেন, দেখবেন, শিখবেন। আপনি বসে বসে আছেন, শিখতে পারবেন না। প্রচুর সরি বলা এবং থ্যাঙ্কস বলা শিখতে হবে, প্রচুর। সবার ভিতরে থাকা উচিত। প্রচুর সরি বলতে হবে। মনে করেন খালি ভুল করছেন তার জন্য না, অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ, সরি বলাটাও অন্যরকম একটা, আপনি যে তাকে হচ্ছে ইয়ে করতেছেন, যে আপনাকে একটা বকা দিছে, বাট তারপরে তাকে সরি বলেন, সমস্যা নেই, যে ভাই এটা আমারই ভুল হয়েছে, চলে আসেন এখান থেকে। বাট এট এ টাইমে সে বুঝবে, উল্টা একটা সময় ফেরত এসে সে আবার আপনাকে বলবে যে সরি, আসলে আমার তর্কটা করা ঠিক হয়। হ্যাঁ, সে নিজেই অনুতপ্ত হবে যে না আসলে সে ভুল না, তারপর সে সরি বলছে। জীবনে উন্নতি করতে গেলে, ঠিক আছে, জীবনে উন্নতি করতে গেলে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আমরা এখানে সবাই কিন্তু ওইরকম উচ্চ ফ্যামিলির না। ঠিক আছে, আমি নিজেই না, আমার কথাই বলি, আমি উচ্চ কোনো ফ্যামিলির বা উচ্চ, আমার বাপ দাদারা কোনো রাজা ছিল না বা কোনো জমিদারও ছিল না। আমার বাবা একজন সামান্য কৃষক। স্যারের হোম টাউন কোথায়? ঠিক আছে, সামান্য কৃষক, আমার বাসা হচ্ছে জয়পুরহাটে। তো আমি যখন 2010 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমাদের অত্র এলাকায় কেউ জিপিএ 5 পায় নাই। মাশাআল্লাহ। ঠিক আছে, তো অত্র এলাকায় জিপিএ 5 পায় নাই। তো এরকম আমাদের এখানে অনেকেই আছে, ফার্স্ট বয়, ক্লাসের হচ্ছে টপার, বা অনেক মেধাবী, অনেক ভার্সিটির ভালো স্টুডেন্টরা আছে, এখানে আছে না? তো তাদের কি স্ট্রাগল নাই? এক একজনের স্ট্রাগল কিন্তু এক এক রকমের। কিন্তু আপনার এই যে প্রতিবন্ধকতা, আপনার বেড়ে ওঠার পিছনে, কোন বেড়ে ওঠা, আপনার লাইফে বেড়ে ওঠা, আপনার এমনিতে না যে উঁচু হয়ে গেছেন, বড় হয়ে গেছেন, এটা না, আপনার ক্যারিয়ারে বড় হওয়াটা, আমি এটা বুঝাচ্ছি আপনাদেরকে। ক্যারিয়ারে বড় হতে গেলে আপনার কিছু বাধা আসবে। ঠিক আছে, আপনার কিছু প্রতিবন্ধকতা আসবে, কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। এটা যদি ছেলেদের যদি 5টা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মেয়েদের হবে 15টা। ঠিক আছে, মেয়েদের হবে 15টা, একবার অনেস্টলি স্পিকিং। বাস্তবতা অনেক কঠিন। যারা ফিমেল পার্সন, যারা জব করতেছে বর্তমানে, জি তারা স্যার। জানে, আমি ডিটেলস বলতে চাচ্ছি না। ক্যারিয়ারে বেড়ে ওঠার জন্য আপনার প্রথম যে স্টেটমেন্ট, প্রথম যখন আপনি ভালো একটা রেজাল্ট করছেন, দেন ভালো একটা জায়গায় যখন যেতে চাচ্ছেন, মেয়ে যদি হয়, ফার্স্ট যে প্রবলেমটা আসে সেটা হচ্ছে বাধা। সেই বাধাটা আসবে আপনার ফ্যামিলি থেকে, মেয়েদের ফ্যামিলি থেকে। ছেলেদেরও আসবে যে টাকা নাই, তুই কেন মানে সেরা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিস বা এই সেই। তারপর পাড়া প্রতিবেশী আপনাকে অনেক বয়ান দিবে যে না এখানে যাওয়া যাবে না, না এটা করা যাবে না, না ওইটা করা যাবে না, না মেয়ে বড় পড়াশোনা কিসের দরকার, এখন হচ্ছে বিয়ে দিয়ে দেই, শেষ, আমাদের গরিব মানুষ এত পড়াশোনা করে কি হবে, যেগুলো আমাদের হয় ন্যাচারালি। তো এখান থেকে আমাদেরকে বাধা, প্রথম স্টেটমেন্ট এই বাধাটা আসে আমাদের জন্য। তো এইগুলাকে আপনাকে উতরায়ে আসতে হবে। ঠিক আছে, নিজেকে কিছু করতে গেলে অনেক কিছুই আপনাকে বিসর্জন দিতে হবে, অনেক ভালো কিছু বিসর্জন দিতে হবে। গার্লফ্রেন্ডকে ভুলে যেতে হবে, বয়ফ্রেন্ডকে ভুলে যেতে হবে এট এ টাইমে। এগুলো আপনার কোনো ফিলিংস আসবে না, একটা সময় আবার এগুলো সব ফিলিংসই আসে। ওইটা একটা এজ ছিল আপনার, কিন্তু এখন কি সেই এজ আছে? এখন কিন্তু সেই এজ নাই আপনার। এখন কিন্তু এগুলা নিয়ে চিন্তা ভাবনা করার সময় নাই আপনার। এখন শুধু জাস্ট ক্যারিয়ার, 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 ক্যারিয়ারের বিকল্প আমি কিছুই দেখতেছি না এখন, এই মুহূর্তে। ওগুলা ক্লাস 7 8, ক্লাস 10-এ যখন পড়তাম তখন একটা আবেগ ছিল, কাজ করছিল, যা হয়েছে হয়েছে, দুধ ভাত খাই, ভুলে যাই, ওইটা নিয়ে আর চিন্তা নাই। ঠিক আছে, কিন্তু এখন, এখন কি করবেন? এখন দেখেন ওইগুলা কি আপনার কোনো কাজে আসতেছে? কিছুই আসতেছে না। আপনি ভালোভাবে পড়াশোনা করেন নাই, ইংলিশে ভালো পড়াশোনা করেন নাই, বা ইংলিশে ভালো না, ম্যাথমেটিক্সে ভালো না, ওইটা এখন টের পাচ্ছেন। জীবনটা এমন একটা বিষয় যেখানে আপনি কোনো কিছু স্কিপ করে আসতে পারবেন না। যে ঠিক আছে, এটা প্রবলেম, আমি ম্যাথমেটিক্স ভালো পারি না, সমস্যা নাই,
আমি পাস তো করতে পারবো, পাস তো করছি, কিন্তু এমন একটা মানে জায়গায় গিয়ে আপনি দাঁড়াবেন যে আপনার প্রফেশনাল কাজটাই হচ্ছে ম্যাথমেটিক্স এর উপরেই, তখন কি হবে? ইংলিশ পারতেছেন না, একটা সময় দেখা যাচ্ছে যে ইংলিশ পারেন না, বা ইংলিশ নিয়ে একটা ভয় থাকে যে আমরা টুকটাক ইংলিশও বলতে পারি না, লিখতে পারি না, বা একটা সমস্যা হয়, বা বলার যেটা এখন যেটা আমাদের মডার্ন যে ইয়ে আসছে যে বলে মোটামুটি সবাই, বাট এটা নিয়ে এখন দেখেন যেহেতু তখন মনে হয়েছে যে না, পার তো হয়েছি একবার, সমস্যা নাই। এখন এখন এসে দেখা যাচ্ছে যে ইংলিশ ছাড়া চলাই যাচ্ছে, কি তাই কিনা? জি স্যার। সব বাধা যখন উতরায় আসবেন, তখন আমি একটা মধ্যবিত্ত ছেলের কথা বলতেছি, বা একটা মধ্যবিত্ত মেয়ের কথা বলতেছি, সব বাধা যখন উতরায় আসবেন, আসানোর পরে এটা টাইমে আপনি যখন পারতেছেন না, আপনি যখন কুলায় উঠতে পারতেছেন না, পরিবেশ প্রতিবন্ধকতার মানে একবারে জর্জরিত হয়ে গেছেন, তখন আপনাকে কি করবে? সবাই অবহেলা করবে যে না, মানে একটা মায়া একটা কাজ করবে যে না, এই মেয়েটা এ করছে, এখানে কিছু ফ্যামিলি থেকে সাপোর্টিং যে বিষয়টা, এটা পাবেন না, আত্মীয় স্বজন থেকে কোনো সাপোর্টিং পাবেন না। তারপরেও তো কি, আপনাকে যাইতে হবে একটা লেভেল থেকে। আহ আমার কিছু হিস্ট্রি আছে, হ্যাঁ, এটা বলবো, গল্প করবো, কিন্তু আসলে আপনাদের এই জিনিসগুলো আমি বলতেছি এই কারণে যে এই জিনিসগুলো আসলে নিজেকে লালন করেন। এই জিনিসগুলা নিয়ে এট এ টাইমে আপনাদের সবার ভিতরেই, আমি যেটা ইন্ডিভিজুয়ালি কাউকেই ডেডিকেটেড করতেছি না, আমাদের সবার ভিতরেই কিছু না কিছু স্ট্রাগল আছে, তাই না? সবাই কিন্তু স্ট্রাগল করেই এত দূর আসছি, এখন বাকি আরো স্ট্রাগল বাকি আছে আমাদের, হয়তো এখন আমরা কেউ বিয়েই করি নাই, তো এটা তো আরো একটা পর্ব। এখন একটা লাইফ, তখন আর একটা লাইফ, তো সবগুলোকে ম্যাচিং করা, এটা নিয়ে সামনে আগায় যাওয়া অনেক কঠিন। একটা একটা সময়ে আপনার একটা ইয়ে আসবে যে সবকিছু করলেন, হ্যাঁ, বাধা টাধা অবহেলা যা আছে সবকিছু উতরায় ফেলে সামনের দিকে আসলেন, আসানোর পরে কি হচ্ছে? রেজাল্ট পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে আপনাকে। হয় বিসিএস দিচ্ছেন, সরকারি চাকরি দিচ্ছেন, পরীক্ষার ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন জায়গায় ভাইবা দিচ্ছেন, কোনো রেজাল্ট আসতেছে না, কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। একটা লেভেল, একটা টাইম, একটা লেভেলে গিয়ে আপনার মনে হবে যে না, এখন চাকরিটা হলো না, তখন মেনে নিতে হবে। মেনে নেওয়া ছাড়া তারা আপনার কোনো কিছু করার নাই, তখন বাবা মাকে বলতে হবে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বিয়ে দিয়ে দেওয়া এখন, ঠিক আছে? এটা মেয়েদের ক্ষেত্রে এরকম হয়, যে যা হয়েছে হয়েছে, সমস্যা নাই। তখন হচ্ছে মানে মেয়েরা বলতে বাধ্য হয় ঠিক আছে, এখন তোমরা পাত্র দেখো, সমস্যা নাই। আর ছেলেরা যে এখনো বলতে পারে না, এই কারণে যে এখনো সে দাঁড়াইতে পারে নাই। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, প্রতিনিয়ত আপনাকে যুদ্ধ করতে হয়, সবচাইতে বেশি যুদ্ধ করতে হবে আপনার প্রতিবেশী, আপনার বাবা মা, আপনার ফ্যামিলির লোকজনদের সাথে, কারণ তারা কখনোই আপনার ভালো চায় না। প্রতিবেশীরা আপনার কখনোই ভালো চায় না। একবারে লিখে নেন, লিখে নেন, আমি লিখে দিচ্ছি আপনাকে। আর পৃথিবীতে একমাত্র আপন হচ্ছে, এটা আপনার মা ছাড়া আর কেউই না, সবাই সেলফিশ। রাইট। আপনার মা, যাদের মা মারা গেছে, তারা আরো তো বেশি ফিল করতেছে, যাই হোক, তাদেরকে আমি মনে করাই দিচ্ছি না, কিন্তু ঠিক লাইফে ভাই। আমি আমি যেটা বলতেছি, এটা আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, যেটা হচ্ছে যাকে মা ছাড়া যাকে বিশ্বাস করবেন, প্রতিনিয়ত ঠকবেন, ঠিক প্রতিনিয়ত বলছেন। ঠকবেন। ক্লিয়ার? এই স্যার জিনিসগুলো একটা বেসিক আসলে লাইন মাকেই বলা যায়, এছাড়া আছে তা নাই, কিছু কিছু আছে, রেয়ার। ও, মা ছাড়া আসলে পৃথিবীতে কেউই নেই, এটা ভুল কথা। জীবনটা জীবনটা এই জন্য ভাই আপনাদেরকে বলবো যে এখনো আমাদের সময় আছে। আমি এখানে আপনাদেরকে বলবো না যে এখানে 1 মাসে আপনি একটা বা 2 মাসে একটা কোর্স করে একবারে বিদ্যাসাগর হয়ে গেছেন, যে এখান থেকে আপনি বের হয়ে একবার সবকিছু উতরাই দিবেন, একটা রকেট বানাবেন, রকেট একবারে সেটা নিয়ে আপনি হচ্ছে মঙ্গল গ্রহে চলে যাবেন, এরকম না। আমি যখন 2010 সালে এসএসসি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করছি, গ্রামে আসছি, আসার পর লোকজন দেখতে আসছে, এখন সবাই এখন বলতেছে যে কি হইলো, এখন তো পড়াশোনা করাইতে পারবো না, বাবা তো কৃষক, কেমনে কি করবে? হ্যাঁ, তখন আমার বড় ভাইয়ের আসে আমাকে পরামর্শ দিল, দেখো তুমি যদি কোথাও গিয়ে পড়াশোনা করো, তো তাহলে তো তোমাকে হচ্ছে সিএনজি চালাইতে হবে, অথবা হচ্ছে রিক্সা চালাইতে হবে, তো তখন তুমি কি করবা? এর মধ্যে আমি হচ্ছে অনেক জায়গায় ফর্ম টর্ম উঠাইছি, পরীক্ষা দিচ্ছি, এডমিশন দিচ্ছি, হ্যাঁ,
তো তখন হচ্ছে যাই হোক কোনো একটা ক্রমে ঢাকা পলিটেকনিক্যাল আর্কিটেকচার ডিপার্টমেন্টে চান্স হয়ে যায়। তো তখন বলে যে হচ্ছে যে তুমি যে যাবা ওখানে গিয়ে যে পড়াশোনা করবা, তো হচ্ছে এত টাকা দিবে কিভাবে তোমার বাবা, এত টাকা দিবে কিভাবে? পর তখন ঢাকা আসছি, ঢাকা আসার পর হচ্ছে মানে আবেগে, হ্যাঁ, গ্রামের মানুষ কখনো ঢাকা দেখি নাই। তো চিন্তা করছে যে হ্যাঁ ঢাকা তো যেহেতু ক্লাস করব তো সে তো আগেই যাই একটু। তো 1 মাস আগে চলে আসছি। আসানোর পর যে খোলা পানি, ঢাকায় যে খোলা পানি থাকে ওইটা যে মানে ফুটাই খাইতে হয় এটাও জানতাম না। তো ধুমায় খাচ্ছি পানি 1 মাস, হয়ে গেছে। খোলাটা নিশ্চিন্তে খাচ্ছি। খাওয়ার পরে কি হয়েছে, পেট খারাপ হয়ে গেছে। তখন হচ্ছে ডাক্তারখানা গেছি, ডাক্তার স্যার এখন আমার টাইফয়েড হয়েছিল। তখন তো হচ্ছে টাইফয়েড হয়েছে, তখন এখন বলতেছে যে হচ্ছে টাইফয়েড হয়েছে, এখানে 1 সপ্তাহ থাকতে হবে। তো থাকলাম, থাকানোর পর এখন ডাক্তার থেকে বলতেছে না এখন তো অপারেশন করাইতে হবে, অ্যাপেন্ডিসাইটিস। তো ওকে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, অপারেশন টপারেশন করলো, করানোর পর আম্মা তো ফায়ার যে হ্যাঁ আমার একটাই ছেলে, আমি হচ্ছে আর পাঠাবো না, যা হয়েছে হয়েছে। বই পুস্তক যা ছিল, একটা বস্তা ছিল, একটা ট্রাঙ্ক ছিল আর কি, ট্রাঙ্ক চিনেন? হ্যাঁ জি হ্যাঁ স্যার স্যার। অবশ্যই। আমরা যারা মেসে থাকি বা হোস্টেলে থাকি, মহিলা হোস্টেলে, তো সবার একটা করে ট্রাঙ্ক থাকে। ওই ট্রাঙ্কের মধ্যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন, তো ট্রাঙ্কের মধ্যে আমাদের জিনিসপত্রগুলো আমরা রাখি, দিয়ে চাবি মারি আর মানে কি। ইম্পর্টেন্ট জিনিসগুলো থাকতো। হ্যাঁ, তো ওই ট্রাঙ্ক ট্রাঙ্ক যা আছে সব কিছু নিয়ে বাসায় চলে আসছে। আসার পর বই পুস্তক যা ছিল, আম্মার মেজাজ এত খারাপ হয়েছে, সব কিছু সুন্দর মতো দিয়ে ভাত রান্না করছে, দিয়ে বলছে মাফ চাই দোয়া চাই, পড়াশোনার দরকার নাই। জামালগঞ্জ, আমাদের এখানে একটা জামালগঞ্জ বাজার আছে, বলছে তোমাকে বাজারে আমি একটা দোকান নিয়ে দিচ্ছি, বাকি যা টাকা আছে এটা নিয়ে তুমি এখানে থাকো বাবা, আমার আমার সামনে থাকো, ঘুরবা ফিরবা, কোনো সমস্যা নাই, তোমার আর যাওয়ার দরকার নাই। এটা আমার গল্প বলতেছি, আমার গল্প। আমি তখন 15 দিন, 15 দিন আমি মানে উঠে দাঁড়াতে পারতেছিলাম না। আমার হচ্ছে পেটের মধ্যে 9টা সেলাই দিছে, বুঝছেন? 9টা। তখন এই যে হচ্ছে আপনার ঢাকা আপনারা চিনবেন, ওই যে নাবিস্কুতে, নাবিস্কুতে আমার হচ্ছে ওখানে যে বস্তি আছে, বস্তিতে একটা ক্লিনিক ছিল, ওই ক্লিনিকে অপারেশন করাইছে। তাহলে 9টা সেলাই দিবে না, তো 18টা যে সেলাই দেয়নি, এটা আল্লাহর ভাগ্য, মানে আমার ভাগ্য আর কি। পরে সেখান থেকে আমি এখন আম্মাকে বলতেছি আমার ক্লাস ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়ে গেছে, আমি যদি 7 দিন না কয়দিন একটা অ্যাটেন্ডেন্স ইয়ে থাকে, যদি আমি প্রেজেন্ট না থাকি তাহলে তো আমাকে ভর্তি বাতিল করে দিবে। তখন আমি বলতেছে যে না, আর যাওয়া হবে না। আম্মা তার আমার সাথে কথাই বলে না, আব্বাও কথা বলে না। তাহলে তো কথা যদি না বলে টাকা দিবে কে, পড়বে কিভাবে? পরে বাধ্য হয়ে নিজে ওই ট্রাঙ্ক মাথায় করে নিয়ে এই যে আপনাদের হ্যান্ড কাউন্টারে এসে ওখান থেকে হচ্ছে চলে আসছি ঢাকায়, পলায়ে, যে না পড়াশোনা করতে হবে। খুবই ইন্টারেস্টিং। ঠিক আছে, পড়াশোনা করতে হবে। একটা টাইমে পড়াশোনা করছি, বের হইছি। তখন দেখছি যে হ্যাঁ ফ্যামিলি ক্রাইসিস ছিল। তখন হচ্ছে নিজেকে স্ট্যান্ডিং করার জন্য ভাবছি যে না আমাকে কিছু করতে হবে। বাসা থেকে যেহেতু সাপোর্ট দিতে পারতেছে না, তখন থেকে আমি পার্ট টাইম জব করতাম। সেটাই হচ্ছে Cloud9 আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্স, এটা হচ্ছে পান্থপথে। তখন তারা আমাকে ওখান থেকে হেল্প করে এবং ওখানে আমি হচ্ছে কাজ শিখতে থাকি। আস্তে 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 এই এত দূর অবস্থায় আসছি। আলহামদুলিল্লাহ, এখন যে টাকা ইনকাম করি, মাশাআল্লাহ, কোনো মানে অভাব আল্লাহ রাখে নাই। কিন্তু মাঝখান থেকে কি হারাইছি জানেন? আমার মা শুক্রিয়া। নেই। ঠিক আছে, আমার মা মারা গেছে, 3-4 বছরের মতো হয়ে গেল। আহ, মা মারা গেছে। তা আমি বুঝি যে মা হারানোর কি কষ্ট। এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি যে স্ট্রাগল, আমি আমারটা বলতে পারলাম, আরেকজনেরটা সে বলতে পারতেছে না, কিন্তু সবারটার স্ট্রাগলের কিন্তু সিস্টেমটা ডিফারেন্ট। বাট আমি আমার গল্প দ্বারা এটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে জীবনে স্ট্রাগলের কোনো শেষ নাই। তো তাতে কি, খালি একটু উকি মেরে দেখবেন, ও আচ্ছা এটা, ঠিক আছে, সমস্যা নাই। এই স্ট্রাগল আর স্যাক্রিফাইস ছাড়া কোনো উন্নতি করা সম্ভব না। জীবনে সফলতা একটা সময় আসবে, আপনার রিজিক, আমি আবারও সবাইকে যেটা বারবার বলি যে আপনার রিজিক অন্য একজন কেউই নিতে পারবে না, আপনার রিজিক আপনারই থাকবে। হয়তো সেটা 2 দিন আগে আর 2 দিন পরে, এই যা, আর কিছুই না। আর জীবনে যেটা পছন্দ সেটা ছিনায় নিতে হয়, ঠিক আছে? যেটা পছন্দ হবে আপনার সেটাকে ছিনায় নিতে হয়, ওইরকম ক্যাপাবিলিটি অর্জন করেন। সেটা যে কোনো কোনো কিছুই হোক না কেন।
আপনার ভালো লাগছে সেই জিনিসটা, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে নিয়ে নেন, সমস্যা নাই। নিজের মেন্টালি স্যাটিসফ্যাকশনটা এটা কিন্তু বড় একটা স্যাটিসফ্যাকশন। এটা যদি না থাকে তাহলে কিন্তু আপনি হীনমন্যতায় ভুগবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। আমিন। ওকে, অনেক কথা বললাম আসলে। কথা বলাটা মানে অনেকেই মনে করে যে হ্যাঁ বক্তৃতা দেওয়া সহজ, হ্যাঁ সেটা মেনটেন করাটা খুব কঠিন। বক্তৃতা দেওয়া সবাই কথা বলতে পারে, কিন্তু আসলে শোনার শোনার শেয়ার মতো হলে অনেক কিছু শেখা যায় বা একটা অভিজ্ঞতা নেওয়া যায়। শোনার মতো আসলে ওইরকম আমাদের ইয়ে থাকে না, কারণ আমাদের অনেক টাইম স্পেন্ড করে ফেলছি আপনাদের। আজকের ক্লাসটা জাযাকাল্লাহ। আজকের ক্লাসটা মোর দ্যান ইম্পর্টেন্ট বিকজ অফ আজকে আমরা আমাদের ক্লাসের যে টপিক আছে, আমাদের মূলত যে কোর্সটা এটা হচ্ছে স্কেচআপ বেসড। আমরা যাই করব না কেন সেটা হচ্ছে স্কেচআপ কে নিয়ে আমরা বাকি কাজগুলো করব। তো এই কাজগুলো করানোর ক্ষেত্রে আমি দুইটা জিনিস যেটা সবচাইতে বেশি আমি যেটা ফিল করি এখন, প্রিভিয়াস আমাদের যে বেসটা ছিল ওইটার মধ্যেও আমি এটা করছি। কারণ আমরা বেসিক কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে আমাদের জন্য কাজগুলো আরো সহজ হয়, ইজি হয়। এটা আমাদের হচ্ছে প্রেজেন্টেশন হতে পারে, এটা হচ্ছে আমাদের কিছু মার্কিং ব্যাপার আছে, আমরা যারা আর্কিটেক্ট বা আমরা যারা বস লেভেলের এখানে আছি। তো বিভিন্ন জায়গা থেকে আমাদের ড্রয়িং আসে, বিভিন্ন প্রজেক্ট থেকে আমাদের ড্রয়িং আসে, বা আর্কিটেক্টের যেটা হয় যে একজন জুনিয়র ড্রয়িং গুলো করে দেয়, তো সেই ড্রয়িং গুলো আমাদেরকে চেক দিতে হয়। অনেক সময় চেক দিতে হয়। তো আমরা আসলে চেক গুলো কিভাবে দেই, বা আসলে এটার সিস্টেমটা কি, ফার্স্ট ওয়েটা কি। আর আরেকটা বিষয় হচ্ছে যে ছোটখাটো কিছু কাজ, যেমন ধরেন আমাদের নিজের সিভিটা নিজেই তৈরি করা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা নিজের সিভিটা নিজে তৈরি করে নিব। আর একটা হচ্ছে যদি কোনো একটা জিনিস কেউ স্যার একটা প্রেজেন্টেশন করতে প্রশ্ন বলে, করতে যেমন হতে পারে এটা আমার পোর্টফোলিও, যে আপনার কাজের একটা পোর্টফোলিও আমার হচ্ছে কোম্পানিতে পাঠান বা আমাকে মেইল করেন। তো পোর্টফোলিওটা কি? পোর্টফোলিওটা হচ্ছে আপনি যে কাজগুলো করছেন বা পারেন ওইটাকে একটা সুন্দরভাবে সাজাইতে হয়। এটা পাওয়ার পয়েন্টে হতে পারে বা আপনার হচ্ছে ওয়ার্ডে হতে পারে। তো পাওয়ার পয়েন্টটা বেশি প্রফেশনাল। তো জনের জন্য। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আর আমরা তো অনেক সময় অনেক জায়গাতে দেখি যে আমাদেরকে সিভি পাঠাতে বলে জবের ক্ষেত্রে, তার হুম সাথে স্যার পোর্টফোলিও একটা কথাটা থাকে স্যার। হুম আমরা হুম। অনেকেই আছি যে স্যার আমরা কাজ জানি কিন্তু পোর্টফোলিওটা কিভাবে তৈরি করতে হয়, এবং স্যার একটা ইমেলে সিভি কিভাবে কি সিস্টেমে স্যার মানে প্রপার একটা ওয়েতে পাঠাতে হয়, এটা কিন্তু স্যার আমরা অনেকেই জানি না স্যার। হ্যাঁ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ আমরা সিভি দেওয়ার সময় একটা কভার লেটার দিতে হয়। কভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট। কভার লেটারটায় আপনার উল্লেখ করতে হবে যে আপনি কি পোস্টে জব করতে চাচ্ছেন, বা সার্কুলারটা কি পোস্টে দেওয়া হয়েছে ওইটা টপিকটা এখানে দিতে হয়, সাবজেক্টটা দিতে হয়। হ্যাঁ, তারপরে সুন্দর করে একটা কভার লেটার রেডি থাকতে হয়, সেম কভার লেটারটাই শুধু কপি পেস্ট হয়, আর কিছুই না, শুধু পজিশনটা চেঞ্জ হয়। স্যার এটার কি কোনো আপনার কাছে এক্সাম্পল আছে স্যার, যে ইমেলে কভার লেটারটা আহ কিভাবে লিখতে হয়? এক্সাম্পল আছে, আমি দেখাবো, সমস্যা নাই। কভার লেটারটা একটু ভাইয়া কাইন্ডলি এক্সাম্পল দুই একটা দিয়ে দিয়েন, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখেন একটা কভার লেটার দেওয়া আছে, ঠিক আছে। এখানে চাইছে যে এটা আমি পাঠাইছি যে প্রেয়ার ফর দ্য পজিশন ডিজাইন আর্কিটেক্ট মাসুদ রানা, এটা আমি হচ্ছে বডি, যেটা আমার হলো সিভির যে যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টটাতে আমি এটা লিখছি, ঠিক আছে। এখন কি বলছে যে এখানে একটা কভার লেটার বলতে এখানে কিছু টেক্সট লেখা হয়েছে, যেভাবে আমরা অ্যাপ্লিকেশন লিখি সেম। এখানে কি বলছে, টু এইচআর অ্যাডমিন সাবজেক্ট প্রেয়ার ফর দ্য পজিশন ডিজাইন আর্কিটেক্ট স্যার, নাও আই ওয়ান্ট an appointment with you in order to interview for the post of design architect. I intend to serve in your renewed company. I feel that I would fulfill your criteria as a candidate for the post.
I34 request you kindly consider my case thoroughly and be obliged thereby। যাই হোক, এখানে একটা কিছু এই বডিটা, হ্যাঁ, এই বডিটা সেমই থাকে, জাস্ট চেঞ্জ হবে আপনার এই জায়গাটা, চেঞ্জ হবে এই যে এই জায়গাটা, যেখানে যদি অটোক্যাড অপারেটর থাকে অটোক্যাড অপারেটর, যদি জুনিয়র আর্কিটেক্ট থাকে জুনিয়র আর্কিটেক্ট, যদি শুধু আর্কিটেক্ট থাকে শুধু আর্কিটেক্ট, যদি অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট থাকে অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট। লিখার পর তারা অ্যাটাচমেন্ট চাইবে, হ্যাঁ, অ্যাটাচমেন্টে আপনার হচ্ছে এখানে সার্টিফিকেট যেগুলো থাকবে সেই সার্টিফিকেট গুলো অ্যাটাচমেন্টে দিতে হবে। যদি কোনো আলাদা কোনো আপনার কোনো ইয়ে থাকে, যে মনে করেন হচ্ছে ভালো কোনো একটা দেখার মতো, মনে করেন যে কোনো একটা যদি অ্যাওয়ার্ড থাকে বা সার্টিফিকেট থাকে, সেটা আপনারা দিতে পারেন। তাই আমি এটা এখানে একটা দিছি, যে যেহেতু আমি এই পোস্টটা সিভিটা ড্রপ করছিলাম ভালো একটা জায়গায়, খুব বড় একটা কোম্পানিতে, তো ওদের ওখানে যে জিনিসটা ফলো আপ বেশি করা হয় সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটাই ফরেন কোম্পানি, এটা ফরেন কোম্পানিতে অ্যাপ্লাই করা হয়েছিল। তো ফরেন কোম্পানিতে যেটা হয় যে আপনার ফরেন সার্টিফিকেট গুলোর ভ্যালু দেওয়া হয়। তো এটা হচ্ছে একটা ফরেন সার্টিফিকেট, এটার মধ্যে একটা সেফটি অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ, তো এখানে একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্যামসাং সিএনটি। তো এই সার্টিফিকেটটা আমি ওখানে শো করছি, ঠিক আছে। এটা হচ্ছে 2021-এ একটা ট্রেনিং ছিল, এটাতে আমি অ্যাটেন্ড করছিলাম, এটা ঢাকাতে। এছাড়াও আরো কিছু আছে, সিভিটিভি আছে, এগুলা দিয়ে পাঠানো হয়েছিল। তো এরকম আমাদের সিভির যখন আমরা আমাদের কাছ থেকে কেউ কোনো কিছু জিনিস চাইবে, তখন আমরা এভাবে কভার লেটারটা রেডি করতে হবে এবং আমাদের সাবজেক্টটা এভাবে দিতে হবে, এবং সাথে যদি কোনো আপনার অ্যাটাচমেন্ট থাকে সিভিটা দিয়ে দিতে হবে, এবং বাকি যেগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে সিভি ইমেল করার সিস্টেম। আর সিভিটা আপনি যদি চান নিজের মতো করে একটু লেখার চেষ্টা করতে হবে, অন্য কাউকে দিয়ে লেখাইলে ওটা ওরা বুঝতে পারে যে আপনি এটা দিয়ে লেখাইছেন, ঠিক আছে। তো আজকে আমাদের ক্লাসের মূল টপিক হচ্ছে দুইটা সফটওয়্যারে আমি করাবো। সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে পাওয়ার পয়েন্ট ফর প্রেজেন্টেশনের জন্য, এবং এখানে আমাদের বিশেষ কিছু বিষয় আছে যে জিনিসগুলো আপনাদের জানা দরকার। দ্যাট মিনস আমাদের এটা হচ্ছে যেটা মেইন ফোকাসিং সেটা হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। পোর্টফোলিওটা আসলে আমরা কিভাবে মেকিং করব, কিভাবে এটা নিয়ে আমরা কাজ করব। আর একটা হচ্ছে যে পিডিএফ এক্সেন্স এডিটর, এটা আমরা হচ্ছে পিডিএফটা আমরা অনেক সময় ড্রয়িং গুলো আমাদের কাছে আসে হিউজ ড্রয়িং, তো সেগুলো তো আমাদের কাছে আমরা যারা আর্কিটেক্ট আছি তাদের কাছে হচ্ছে ড্রয়িং গুলো আসলে ক্যাট ফাইলটা খুব কম আসে, পিডিএফটা আসে। তো পিডিএফটা আসলে আমরা ওইটা নিয়ে হচ্ছে দেখি কোথায় ভুল আছে কোথায় ঠিক আছে, মার্কিং করা, তারপরে সেটাকে যদি জেপিজি করতে হয় জেপিজি করা, বিভিন্ন ধরনের কনভার্টিং সিস্টেম আছে। তো ইন্টারন্যাশনালি আমরা কোন পিডিএফটা ইউজ করি এবং সবচাইতে বেশি ব্যবহৃত হয় ওই পিডিএফটার সাথে আপনাদের পরিচয় করে দেওয়া, এবং যাতে আপনারা ইন ফিউচারে এই পিডিএফটা ইউজ করতে পারেন। ক্লিয়ার? Yes, sir. অলরেডি পাওয়ার পয়েন্ট আপনাদের সবার পিসিতে আছে। Sir, পাওয়ার পয়েন্টটা পাবেন কিভাবে? মাইক্রোসফট ওয়ার্ড আমরা যে নিয়ে কাজ করি, যেই ভার্সন নিয়েই কাজ করি না কেন, তো সেই ভার্সনটা আপনারা এখানে গিয়ে যে সার্চ অপশনে গিয়ে যদি পি লেখেন তাহলে এই যে পাওয়ার পয়েন্ট চলে আসবে, যদি ইনস্টল করা থাকে। এটা আমার এখানে হয়তো 16 দেওয়া আছে, আপনাদের সফটওয়্যার ড্রাইভে পাওয়ার পয়েন্টটা হয়তো সফটওয়্যার এই মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফটের যে সফটওয়্যারটা এটা দেওয়া নাই। যদি লাগে আমাকে বলেন, আমি আপলোড করে দেবো, সমস্যা নেই। আরেকটা ইস্যু হচ্ছে এখান থেকে যে জিনিসটা আপনারা এখান থেকে পি লেখার সাথে সাথে কিন্তু পাওয়ার পয়েন্টটা পাচ্ছেন, হ্যাঁ, যদি ইনস্টল করা থাকে। দেন আমি এখান থেকে এটা ওপেন করব। ওপেন করানোর পর এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। আমি এখানে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করলাম। ক্লিক করানোর পর এরকম দেখেন আর একটা ইন্টারফেস আসছে, একবারে ব্ল্যাঙ্ক। এখানে কিছু ক্লিক টু এড টাইটেল, ক্লিক টু এড সাবটাইটেল, বিভিন্ন ধরনের অপশন এখানে আসছে। দেন এখানে এই পেজটা আসানোর পরে আমরা যারা একেবারেই ফ্রেশার তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আমরা মোটামুটি সবাই হচ্ছে পাওয়ার পয়েন্ট বা এক্সেল বলেন বা হচ্ছে ওয়ার্ড মোটামুটি পারি, হ্যাঁ। তারপরে আমি এটা একটু রিমাইন্ড দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে, জাস্ট রিমাইন্ড। ওকে, তো আমরা প্রথমে এই ফাইলটা ওপেন করানোর পর ব্ল্যাঙ্ক ফাইল নিলাম, বাট এটাকে পেজের সাইজটা কি এটা তো নিতে হবে, তাই না? তো পেজের সাইজটা নেওয়ার জন্য আমরা যদি ডিজাইনে আসি, স্লাইড সাইজ, কাস্টম স্লাইড সাইজ, আসানোর পর এখানে দেখেন স্লাইডে এখানে দেখাচ্ছে স্লাইড সাইজ ফর। এখান থেকে এটা A3 নেবেন নাকি A4 নেবেন সেটা কিন্তু আপনাকে বলতেছে। তা আমি A4 যদি আমি নেই A4, যদি আমি A3 নেই A3।
এরপরে যদি আপনি কাস্টম, যেহেতু আমরা করতেছি, কাস্টম মানে কি? কাস্টম মানে হচ্ছে আপনি নিজের মতো করে নিজের যে সাইজে দেন না কেন দিতে পারবেন, এটাই হচ্ছে কাস্টম। ঠিক আছে, সোজা বাংলা কথা। এখন ডান দিকে দেখেন আমার ওরিয়েন্টেশন স্লাইড দেওয়া আছে, যেটা আপনি পোর্ট্রেইটে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে চাচ্ছেন। ল্যান্ডস্কেপে বলতে যে আপনার সাইডে বাড়বে, আমি বাংলা ভাবে বলতেছি যাতে আপনার বোঝানোর সহজ হয়। আর পোর্ট্রেটটা হচ্ছে আপনার ভার্টিক্যালি অর্থাৎ খাড়া ভাবে বাড়বে। ঠিক আছে, এখন এখানে আমার যেটা দরকার আমি ল্যান্ডস্কেপে নিচ্ছি, তো এখানে ল্যান্ডস্কেপ ক্লিক করে রাখলাম, দেন ওকে, ইনশিওর ফিট। এখন এটা কি ল্যান্ডস্কেপে আসছে নাকি পোর্ট্রেটে আসছে বলেন? ল্যান্ডস্কেপ। আবার আসি কাস্টম স্লাইড, এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিলাম। এখন যদি ল্যান্ডস্কেপে নিয়ে আসি, ল্যান্ডস্কেপ, তার মানে দুটাই ঠিক আছে। জি স্যার। এরপরে আমি এখান থেকে এই যে টেক্সট গুলো যেগুলো আছে এগুলো যদি আমি এডিট করে দিই, মানে ভ্যানিশ করে দিলাম, নাই মনে করেন, ঠিক আছে, এখান থেকে নাই। এই পেজটা আমি এখান থেকে পাচ্ছি, তো মোটামুটি এই পেজটা আমি এখানে ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ আস, ব্রাউজ, যেখানে আমি সেভ করতে চাচ্ছি ডেস্কটপ, এখানে 8 নাম্বার ক্লাসে আমি সেট করে রাখলাম প্রেজেন্টেশন 1, সেভ। ওকে, এটা হচ্ছে আমার একটা ফ্রেশ পেজ, ফ্রেশ পেজ। এখন এটার মধ্যে যদি আমি কোনো কিছু লিখতে চাই, অনেকেই হয়তো বোরিং হচ্ছেন যে আরে ভাই আমি তো পাওয়ার পয়েন্ট পারি, ওটাই খালি সময় নষ্ট করতেছেন। আর অনেকেই হয়তো বলতেছেন যে না ঠিক আছে। তো সবার ক্ষেত্রে আমি জি বলবো, না স্যার, এটা আমাদের জন্য অনেক উপকারী স্যার। আমি যেটা বলবো, রিকোয়েস্ট আমাদের জন্য করবো খুব দরকার। যে আমরা হচ্ছে এখানে আমাদের অনেক ফ্রেশার ভাইয়েরা আছে, আমরা অনেকেই পারি, এক্সপার্ট। তো আমরা যারা পারি একটু চুপ করে ধৈর্য ধারণ করি, ইনশাল্লাহ দেখলে আরো অনেক কিছু হয়তো আসবে যেটা আমাদের জন্য হেল্পফুল হবে। হ্যাঁ, মানে সবার জন্যই হোক, মানে কোর্সটা সবার জন্যই হোক, আমি এটা চাই। ওকে, এখন এখানে আমরা যদি কোনো কিছু লিখতে চাই, হ্যাঁ, আমি ভাবি যে হোম, উপরে দেখেন এখানে হোমে আসলাম, এইখানে দেখেন একটা অপশন আছে, এখান থেকে টেক্সট, অ্যাড টেক্সট, আমি যদি এখানে টেক্সট এখন লিখতে চাই, স্কেচ আপ, লার্নিং, যদি কখনো ভুল টুল আসে তখন নিচে আন্ডারলাইন আসবে, বা হয়তো কোনো প্রবলেম থাকলে সেটার জন্য আন্ডারলাইন আসবে, জাস্ট এখানে রাইট মাউস ক্লিক করে আপনি সেটাকে ঠিক করে নিতে পারবেন। তো আমার টেক্সটটা এখানে আসছে, আমি যদি মুভ করে নিতে চাই, এখানে দেখেন সিলেক্ট করানোর পর এখানে আমার প্লাস চিহ্নের মতো একটা অপশন আসছে, তখন এটাকে ধরে আমি সামনে পিছনে এইদিকে যেদিক মন চাই সেদিকে আমি এটাকে নিতে পারবো। আর এখানে রেফারেন্স লাইন হিসেবে একটা ডটেড লাইন আমরা দেখতে পাচ্ছি, দেখা যায় প্লাস চিহ্ন। জি ভাইয়া। আর আমি মাউস কিন্তু জি, জি। ছেড়ে দেইনি, মাউসের যে রাইট পয়েন্ট এটা কিন্তু ধরে আছে। ওকে, আর আরেকটা ইস্যু ক্লাসের ফাঁকেই বলি, আমাদের যাদের সমস্যা আছে ইনশাল্লাহ সেগুলো নোট ডাউন করেন, ক্লাস শেষে চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার স্কেচ আপের। ঠিক আছে, জি আর স্যার। নেক্সট ক্লাস থেকে আমাদের প্রজেক্ট শুরু হবে, তো মানে আপনাদের ইন্টেরিয়র প্রজেক্টটা শুরু হবে, মানে ইন্টেরিয়র প্রজেক্টের ক্লাস শুরু হবে নেক্সট ক্লাস থেকে, 4th ক্লাস থেকে। তো তখন আমরা একবারে প্রজেক্ট বেসড আমরা কাজ শুরু করবো। তো এই জন্য বেসিক সরাই নিচ্ছি, সরাই নেওয়ার পরে আপনাদের প্রেজেন্টেশন থাকবে, অনেক কিছু থাকবে। তো এই জিনিসগুলো যদি না দেখায়, যদি আমি আপনাদেরকে বলি একটা প্রেজেন্টেশন দিতে হবে, তখন কিন্তু বলবেন যে ভাই আপনি তো এটা শিখালেন না, প্রেজেন্টেশন তো দেখান নাই, তো আমরা কিভাবে দেখাবো? তো এই জন্য এই ক্লাসটা নেওয়া আজকের। তো যাই হোক, এটাকে যদি আমরা বড় করতে চাই, জাস্ট কন্ট্রোল এ করলে সবগুলোই আমি সিলেক্ট করতে পারতেছি, অথবা এখান থেকে যদি আপনি ডাবল ক্লিক করেও এখানে ডান দিক থেকে আপনি এভাবে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা সিলেক্ট করানোর পর আপনি এই যে এখানে দেখেন উপরে এখান থেকে টেক্সটের সাইজ আছে, তো আপনি এখান থেকে সাইজ কিন্তু বাড়াতে পারেন। তো আমি এখান থেকে 60 দিলাম, দেওয়ার পর এটাকে টেনে আমি এদিকে নিয়ে আসলে জিনিসটা কিন্তু এক লাইনে চলে আসতেছে, দেখেন। এরপর যদি আমরা এটাকে আরো যদি লিখতে চাই, এন্টার প্রেস করলে কিন্তু নিচে এসে লিখতে পারবো। ঠিক আছে, আরো যদি লিখতে চাই ইন্টারপ্রেস করে নিচে এসে লিখতে পারবো। তো লেখানোর পরে যদি আমরা মনে করি যে হ্যাঁ আমরা এটার একটা পয়েন্ট বা একটা সিরিয়ালে থাক, 1 2 3 4 এভাবে একটা সিরিয়ালে থাক, তো সেই ক্ষেত্রে এই যে উপরে যান, নাম্বারিং এ আসেন, নাম্বারিং আসার পর যেখানে 1 2 3 দেন, অনেক সিস্টেম আছে, বা এবিসি যদি দিতে চান সেটা কিন্তু আপনি দিতে পারেন, বা ছোট হাতের বা বড় হাতের আপনার যেটা মন চায় সেটা কিন্তু আপনি এখান থেকে দিতে পারতেছেন। ঠিক আছে, তো এই হলো এখানকার ছোটখাটো যে বেসিক
যে বিষয়গুলো আমরা প্রথমে পেজ সেটআপটা করলাম, এখানে টেক্সটের যে বিষয়গুলো ছিল সেটাও। ইভেন এখানে দেখেন বিভিন্ন ধরনের শেপ আছে, ঠিক আছে? যদি কোনো কিছু আমরা প্রেজেন্টেশন দেখাতে চাই এইভাবে, আমরা যদি একটা এরো চিহ্নতে দেখাতে চাই, তো জাস্ট এই এরো চিহ্নটা দেখেন আমি কিন্তু নিয়ে আসছি। এখন এই এরো চিহ্নটাকে যদি আমরা একটু মডিফিকেশন করতে চাই, জাস্ট সিলেক্ট, এখানে ফরম্যাট আছে, এই ফরম্যাটে ক্লিক করলে আপনি এটা বিভিন্ন ধরনের অপশন পাবেন। যেমন শেপ আউটলাইন, আমরা যে শেপটা দিছি সেটা আউটলাইনের একটা কালার দেখাচ্ছে, তো এটাকে যদি আমি রেড কালার দেই, রেড, ঠিক আছে? লাইন উইথ, আমাদের এখানে একটা লাইন উইথ আছে, দেখেন এখানে যেমন ক্লিক করানোর পর এখানে হাইট উইথ এখানে দেওয়া আছে কিন্তু, দেখতে পাচ্ছি। আবার এখানে আছে শেপ ইফেক্ট, আপনি এখানে যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চান সেই ইফেক্টও কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড করা যাবে। জিনিসগুলো প্রেজেন্টেশনের জন্য আপনাদের জন্য খুবই বেটার। আবার এটাকে ধরে টেনে নিচে বা এটা এত দূরে এরকম করে যদি দিতে চান সেটাও আপনি দিতে পারেন। এখান থেকে চেঞ্জিং এরও অপশন আছে, বিভিন্ন কালার টালার দিয়ে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আচ্ছা, এগুলা গেল, হ্যাঁ। এখন যদি আমি মনে করেন আমি এখন আমার কাজের আমি একটা পোর্টফোলিও বানাবো, তো এখানে বিভিন্ন ধরনের, আপনি আগে প্রথমে আপনার পরিচয় দেন যে হ্যাঁ আমি আর্কিটেক্ট, এই হয়েছে সেই হয়েছে, দিয়ে এখানে আপনার একটা ইয়ে থাকবে, হিস্ট্রির মতো থাকবে, ঠিক আছে? প্রথম পেজে আপনার ডিটেলস এগুলা থাকবে, যে আপনি কোথা থেকে পাস করছেন, প্রফেশনাল কাজের এক্সপিরিয়েন্স কতটুকু, কি কাজ করছেন, কাদের সাথে কাজ করছেন, এই জিনিসগুলো টোটাল প্রথম যে পেজটা থাকবে সেই পেজে থাকবে। তো পরবর্তী পেজটা নেওয়ার জন্য আমরা এই পেজে আসবো, আসানোর পর এখানে ডুপ্লিকেট স্লাইড আছে, স্লাইড করলে আবার একটা পেজ আমার এখান থেকে চলে আসবে। তো প্রথম পেজে মনে করলাম যে হ্যাঁ আমাদের এখানে আমাদের নিজের যে সেলফ যে ইয়ে আছে, হিস্ট্রিটা আছে, সেটা আমরা এখানে দিব, যে আমি এই জায়গা থেকে পাস করছি, বা আমার হচ্ছে এত বড় প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, হচ্ছে 10 বছর বা 12 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এই প্রজেক্টে কাজ করছি, বা এই ডিটেলস গুলো দিয়ে সুন্দর করে একটা টেক্সট এখানে লিখে দিতে হবে। আর পরের থেকে আপনি দিবেন যে আপনি যদি রেন্ডারিং কাজ করেন, সে ইন্টেরিয়র ডিজাইন করছেন, ইন্টেরিয়র ডিজাইনের 2-3টা ভিউ দেন, আবার এক্সটেরিয়র দিয়ে ভিউটার মধ্যে কিছু লিখে দেন। আমি একটু দেখাচ্ছি। সে ধরেন আমার প্রথম যে পেজ আছে সেটাতে আমরা ইন্ট্রোডাকশন দিলাম, ঠিক আছে? এখান থেকে ইন্ট্রোডাকশন দিলাম, সাথে যদি পারেন একটা ছবিও দিবেন, আপনার ছবি থাকবে। তো ছবি অনেক সময় আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে ডান দিক বাম দিক একটা জিনিস খেয়াল করি। তো এই জিনিসটা আমরা সবসময় যেটা দেখি, আমরা ডান দিক ছবি দেওয়ার চেষ্টা করি, তাই না? ডান দিকে দেই না ছবি সিভির? জি স্যার। জি ভাইয়া। তো আমি যখন সিভি দিছি তখন দেখছেন আমার সিভিটা কোন দিকে ছবি দেওয়া ছিল? নজরুলের নজরুলের কবিতা পড়বেন, বুঝছেন? বাম দিকে ছিল। আমার এগুলা বললে বলবেন যে কি, আমি না স্যার, বলেন স্যার। একটু দেখি এখান থেকে। স্যার, স্যার কি জানি মনে করছিলেন, কোনো সন্দেহ হয়তো বা। না না না, আচ্ছা, এই সিভি, হ্যাঁ আমার সিভিতে দেখেন ছবি কোন দিকে, বাম দিকে, কিন্তু ছবি কিন্তু বাম দিকে। আমি একবারে অনেস্টলি সবকিছু দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি যে লেখছি এগুলা কিন্তু আমি লিখছি, তারপরে এক্সপিরিয়েন্স থেকে শুরু করে যা আছে এগুলো সবকিছু আমি লিখছি। আপনাকে তো চিনা জানা স্যার, অনেক ছোট ছোট লাগে। এখন কথা হচ্ছে যে ছবিটা এমন ভাবে দিতে হবে, আগে আমি ছবি দিতাম যে খুবই নর্মাল একটা যে ছবি, যে ওই সব টাই মাই না লাগায় শার্ট পরে বা টি শার্ট পরে ছবি এগুলা দিতাম, তো এগুলা অ্যাভয়েড করবেন। প্রফেশনাল কাজ তো প্রফেশনাল ছবি দিতে হবে। ওই এলিফ্যান্ট রোডে হচ্ছে মাস্টার স্টুডিও একটা আছে মনে হয়, ছবি তোলা যায় ওখানে, খুব ভালো মানের ছবি তোলে, এবং ওরা প্রায় ওই 90 দশকের ওই দিকের মানে ওই ইয়েটা আর কি, স্টুডিওটা এখনো আছে এটা। মানে আমি স্যার আমাকে একটা আমার বসের বাবারা ওখানে ছবি তুলতেন,
ঠিক আছে? তো পরে আমাকে দেখাই দিয়েছে যে ওখানে যাবা, খুব ভালো মানের ছবি ওরা দিতে পারে। তা আমি ওখান থেকে সেই 2010 সাল থেকে ছবি উঠাইতাম। এখনো যদি কেউ আমাকে সাজেস্ট করে, তাহলে আমি বা কিছু জানতে চাইলে আমি বলি যে ওখানে গিয়ে ছবি উঠায়। তো অবশ্যই ওখানকার ছবির কোয়ালিটি ভালো। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে আপনার সিভি আপনার মতো করে যখনই কিছু চেঞ্জ নিয়ে আসবেন, তখনই সে যারা আর্কিটেক্ট, তাদের ভিতরে যেটা থাকে ক্রিয়েটিভিটি, ওরা সবসময় সবকিছু চেঞ্জ করে দেয়। হ্যাঁ, চেঞ্জ করে দিয়ে ভুল হলেও বলবে যে না এটাই ঠিক। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দুজনেই সেম। যদি সাইডে যদি কোনো একটা রং হয়, ভুল কাজ হয়ে যায়, তাহলে বলবে না এটাই ডিজাইন। তারা কখনোই স্বীকার করবে না যে হচ্ছে না এটা। তাহলে ইঞ্জিনিয়ার, যে সাইট ইঞ্জিনিয়ার থাকে বা হচ্ছে মিস্ত্রি, এরা হাসাহাসি করে যে আর্কিটেক্ট ভুল করছে। ঠিক আছে, তো এটা আর্কিটেক্ট বলে না, কেন এটাতে আমি এভাবেই ডিজাইন করছি। জিনিসটা হচ্ছে এরকম। বড় বড় ইঞ্জিনিয়ার স্যার, ওদের সাথে হ্যাঁ, পারাই যায় না। মিস্ত্রিরা তো সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, ওদের সাথে কি পারা, ওদের সাথে আচ্ছা, পারা ওকে। আর হচ্ছে। তো প্রথমে সাইটে গেলে এগুলাকে আগে ঠিক করতে হয়। হ্যাঁ, রূপায়ণ রুপটপে যখন আমরা গেছি, আমি বসের সাথে গেছি, তো প্রথম দিন যাই রূপায়ণ রুপটপে আমাকে সবকিছু ঘুরাই দেখছে। ওটা হচ্ছে প্রায় 10,000 স্কোয়ার ফিটের মতো। তারপরে আমি ওখান থেকে ঘুরে আসার পরে আমাকে এখন বলতেছে এইখানে এই সাইটকে কন্ট্রোল করতে পারবা তুমি? আমি তো বলছি না স্যার, এটা কেমনে সম্ভব, এখানে তো সব অনেক মানে হাই প্রোফাইল লোকজন, এটা কি ইয়ে করা যায়? বেড়া, ওগুলা লোককে তো কন্ট্রোল করা সহজ, কিন্তু এই কন্ট্রাক্টর মিস্ত্রিদেরকে কন্ট্রোল করা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। তখন আমাকে শিখাই দিল যে যায় সাইডে কি কি করতে হবে। হ্যাঁ, তো তখন আমাকে এভাবে বললো, বলে সে অনুসারে আমি সাইডে যাই। সাইডে যাই তো প্রথম প্রথম খুব ভয় লাগতেছিল। হ্যাঁ, তো আমাকে যাই এক বললো যে ঠিক আছে, আমি একদিন একটা সাইডে যাই যেভাবে আচরণ করো, তুমি ওই সাইডে গিয়ে ওইভাবে এরকম করবা। আমি বললাম ঠিক আছে। তো রূপায়ণ রূপটপে যখন আসছি, আসার পর মিস্ত্রিদের এসে বলতেছিল যে সাইডে ডাকে নিয়ে গেছে, নিয়ে যায় অনেক কথা বলতেছিল। কন্ট্রাক্টর কিন্তু অনেক কথা বলে, আপনাকে পাগল বানায় দিবে কন্ট্রাক্টর, মানে এত কথা বলবে যে আপনাকে পাগল বানায় দিবে। ডাক দিয়ে এখন বলতেছে যে ঠিক আছে, সবই বুঝলাম, এই কাজটা তো তুমিই করবা, এখন তুমি কও এই কাজের জন্য, ঠিক আছে তুমি তো করতেছো, কোনো সমস্যা নাই, তো ওস্তাদ কিরা, তুমি না আমি? পরে তখন স্যার বলতেছে যে না স্যার, আপনি ওস্তাদ। তো তাহলে আমার উপর তো কথা বলে লাগতে কিন্তু এখান থেকে ফালাই দেবো। তখন একবার দেখবো যে সব হোল্ড হয়ে গেছে। আমি তো মনে মনে ভাবতেছি এটা কি কইলো। পরে আমাকে এখন এসে মানে বলতেছে, মানে ওইখানে যে ব্যবহারটা প্রথম দিন যে করছে, মানে একবারে বাজে বিহেভ, মানে একবার সেই রকম চরম লেভেলের। তারপর স্যার তোর মন টন তো আমার খারাপ হয়েছে। আমি বললাম যে কার পাল্লায় পড়লাম, কি লোক এটা, মানে প্রথমেই আসে লোকজনদেরকে যে রুম করতেছে, এর সাথে কাজ করবে কিভাবে বাকি দিন। পরে গাড়িতে বসে আমাকে বুঝাচ্ছে যে দেখো মাসুদ, এই যে সব লোকজনদেরকে এরকম ভাবে যদি না করো, তাহলে তুমি কিন্তু হচ্ছে কন্ট্রোল করতে পারবে না সাইট। আর সাইটে কিন্তু যারা সাইট ইঞ্জিনিয়ার, এরা কিন্তু ভদ্র না, বুঝছো? যখনই ফাঁক ফুকার হবে তোমার কিন্তু মেরে দিবে। কামান নিয়ে ঘুরে বেড়ায়, কামান নিয়ে ঘুরে বেড়ায়, যখনই ফাঁক পাবে তখনই মেরে দিবে। জিনিসটা হচ্ছে এরকম। আর স্যার একটা কথা আর্কিটেক্টরা তো বলতে অনেক চাচ্ছিলাম। ভদ্র হয়, ঠিক আছে, আর্কিটেক্টরা অনেক ভদ্র হয়, এরা সাইটে গিয়ে অতটা গ্যাঞ্জাম এরা পছন্দ করে না। কিন্তু বড় বড় যারা আর্কিটেক্ট, সিস্টেম আর্কিটেক্ট, যেমন নির্ঝর স্যার, পলাশ স্যার, এরা কিন্তু ডেঞ্জারাস পারসন। তারপর সালাম স্যার, ডুমুন নূর, যে হচ্ছে ওনার, চিনেন কিনা অনেকে, ওনাকে হয়তো চিনেন, যে প্রোফাইল প্রোফাইল লিমিটেডের যে হচ্ছে এমডি স্যার, সালাম স্যার। তো এগুলা কিন্তু মানুষ মারার অভ্যাস আছে এদের। স্যার একটা কথা আর্কিটেক্ট বলি। অনেক ভয়াবহ হয়। প্রফেসর অ্যাসোসিয়েট লিমিটেডের যে আর্কিটেক্ট, ওনার নামটা আমার মনে করতেছে না, ওনার চেহারাটাই ভয়ঙ্কর। যাই হোক, আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের প্রোফাইল। আমার তো মনে হয় আর্কিটেকচার প্রফেশনে যারা থাকে তারা সবাই ডেঞ্জারাস। আচ্ছা, ওকে। তো পাওয়ার পয়েন্ট পাওয়ার পয়েন্টের আমরা হচ্ছে প্রেজেন্টেশন নিয়ে কথা বলতেছিলাম, মানে ট্র্যাকে আসি। হ্যাঁ, পরে আবার ফাঁকে ফাঁকে গল্প হবে। প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করে ফেলবো। দেন সেকেন্ড পেজে আমরা হচ্ছে আমাদের, মনে করেন আমি এখানে ইন্টেরিয়রের কিছু কাজ আমি দেখাতে চাচ্ছি। তো আমি এটাকেই যদি আমি কপি করে এই পাশে নিয়ে আসতে চাই, কন্ট্রোল A কন্ট্রোল C, এই পাশে আমি দিয়ে দিলাম।
বললাম যেখানে ইন্টেরিয়র ওয়ার্ক আপনার কিছু কাজ আছে, তো এখানে নিয়ে এসে আপনি এখানে কাজ, আপনার যে কাজ আছে সেই কাজের কিছু রেন্ডারিং কিছু ছবি দিলেন 3-4টা। তো এটা দেখেন আমি ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে পিকচার, পিকচার আমার ডেস্কটপে হচ্ছে কিছু পিকচার আছে, দেখি আছে কিনা, আছে। তো আমি এখান থেকে মনে করেন আমি একটা পিকচার নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। নিয়ে আসে এখানে দেখেন একটা সুন্দর কিন্তু স্কেল, একটা লাইন কিন্তু আমাকে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই লাইন বরাবর আমি রাখলাম। তারপরে যদি আমি এই ইন্টেরিয়র ডিজাইন যদি একটু গুগল করি, ইন্টেরিয়র ডিজাইন চলে আসছে। আসার পরে যদি আমি একটু নিচে আসি, দেখেন হোয়াট ইজ ইন্টেরিয়র ডিজাইন লেখার সাথে অনেকগুলো টেক্সট চলে আসছে, কপি করলাম, এখানে লিখলাম, বা এটাকে আরো যদি আমি একটু ছোট করি, এই টেক্সটটাকে আমি আরো এদিকে নিলাম, ঠিক আছে। তো আমি কিছু লিখলাম আর কি। তো এই লেখাটা এখন কোন দিকে দিবেন সেটা একটা ইস্যু। তো টোটালটাই যদি আমি সিলেক্ট করি, শিফট ধরে আমি একাধিক অবজেক্ট আমি ইয়ে করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো আমি এই লেখাটা এখানে দিলাম, ঠিক আছে। প্রেজেন্টেশনটা গুলো এভাবে যদি আমার হয়, সেটাকে আমি ডুপ্লিকেট করলাম, আরো কিছু ছবি দিলাম, আবার ডুপ্লিকেট করলাম, আরো কিছু ছবি দিলাম, এইভাবে। আচ্ছা, এই লেখাটা কি হচ্ছে, মানে আমি যতগুলো মানে আমার যে হচ্ছে কাজগুলো যে আমি আপলোড করব এইগুলো প্রত্যেকটাতেই থাকবে, মানে প্রত্যেকটাতেই সেম থাকবে এই সেম রিলেটেড। মনে আর্টিকেল? করেন আমি এখন বলি, শুনেন, আমি এখন বলি, মনে করেন আমার প্রথমটা, হ্যাঁ, এখন এটা হচ্ছে আমার একটা ওয়াশরুম, ঠিক আছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম। তো এখানে এখানে আসলে ফ্যাসিলিটিস গুলো কি কি আছে, এখানে শুধু হুদাই খালি টেক্সট লিখলে তো হবে না, এই রিলেটেড টেক্সট গুলো আপনাকে লিখতে হবে, যে হ্যাঁ এখানে এই ফ্যাসিলিটিস গুলো আছে, এটা আছে, এটা এই মার্বেল আছে, আমরা এখান থেকে এই মার্বেলটা ইউজ করছি, এটা আমরা ফ্লোরে আমরা এই ম্যাটেরিয়ালটা ইউজ করছি এখানে। মানে এটা হচ্ছে ওই যে ড্রয়িংটা, এটার হচ্ছে ডিটেলটা, তাই তো? হ্যাঁ বিবরণ, হ্যাঁ বিবরণটা। হ্যাঁ, ওই ওই রিলেটেড কিছু জিনিস আপনি লিখে দিলেন। এরপরে মনে করেন আমার এখানে আরো আছে, মনে করেন আমি এই ছবিটা এখন দিব না, আমি ছবি চেঞ্জ করব, সেই ক্ষেত্রে এখান থেকে আবার যান, এখানে গিয়ে আমি আবার একটা ছবি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে যদি আমার স্কেল করতে হয় বা একটু ছোট বড় করতে হয়, এখান থেকে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা ছোট বড় করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে নিয়ে আসলাম, এটা নিচেরটা ডিলিট করে দিলাম, উপরে একটা নিচে একটা, ঠিক আছে। তো নিচের ছবিটা যদি একটু বড় হয়, এটাকে একটু ছোট করে নিব, এটার সাইজ যেরকম আসছিল ঠিক সেম সাইজে যদি নিয়ে আসতে চান তাহলে ভালো, একই একটা প্যাটার্নে থাকলো, ঠিক আছে। থাকানোর পর মনে করেন আমি এই দুটা দিলাম। এরপরে যদি আমি আরেকটা নিতে চাই, ডুপ্লিকেট লেয়ার এখানে আসলো, এখন এটাকে আমি সরাই দিলাম, এই লেখাটাকেও আমি সরাই দিলাম, আর এটাকে আমি এখন উপরে উঠাই দিচ্ছি। দিয়ে এখানে যদি আমি একটা ইন্টেরিয়র তো দিলাম, এখন একটা এক্সটেরিয়র নিয়ে আসলাম, ঠিক আছে। এক্সটেরিয়র নিয়ে আসলাম, এখানে লিখে দিলাম এক্সটেরিয়র ওয়ার্ক। এখানে লিখে দিলাম এক্সটেরিয়র ওয়ার্ক। আর এখান থেকে আমি এখন এক্সটেরিয়র একটা টেক্সট নেই, এখানে ইন্টেরিয়র দিলাম, এখানে লিখলাম এক্সটেরিয়র। গুগল থেকে অনেক টেক্সট আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনাকে এত কষ্ট করার কোনো দরকার নাই, তো এখান থেকে জাস্ট একটু স্পেলিং গুলা চেক দিয়ে নিন। এটাকে জাস্ট আমি নিয়ে এই যে এখানে নিয়ে আসলাম, যেহেতু আমার সবগুলো টেক্সট মাঝখানে ছিল, এটাকে আমি মাঝখানে নিয়ে আসলাম, কোনো সমস্যা আছে? এখন মনে করেন আগে ইন্টেরিয়র থাকে নাকি এক্সটেরিয়র থাকে, স্টুডিও। তাহলে এটাকে যদি আমি এখন একটু আগে নিতে চাই কিভাবে নিব, জাস্ট এটাকে ধরে আপনি উপরে ইন্ট্রোডাকশনের নিচে দিয়ে দেন, তাহলেই তো হয়ে গেল। কিবোর্ড থেকে কোনো কিছুই আমি প্রেস করিনি, সেম জিনিস দেখেন, এটা সেম। এটা কি করা যাবে না? জি স্যার। সহজ, আপনি নেটে সার্চ দেন এক্সটেরিয়র জি ডিজাইন স্যার, করা কি, যাবে। চলে আসবে, টেক্সট নিয়ে এখানে বসায় দেন, ইন্টেরিয়র ডিজাইন সার্চ দেন কি, এখানে নিয়ে এসে চলে বসায় দেন, এখানে কিছু ছবি দেন, আপনার কিছু কাজের ছবি দেন, দিয়ে ইন্ট্রোডাকশনটা আপনি আপনার মতো করে লিখেন, আপনার সম্পর্কে লিখেন, যে হ্যাঁ আমি এটা হচ্ছে সেটা, যেটা দেখে আপনাকে কাজ দিতে পারবে, মানে কাজ দিবে এরকম, এরকম কিছু লিখতে হবে আপনাকে। লিখে এটা ফুল করেন, ফুল করে সুন্দর করে এই কয় পেজ 4 পেজ, এই 4 পেজই করেন না, দরকার কি এত ইয়ে করার। আর এরপরে যদি আপনার আরো কোনো কাজ থাকে, যেমন ধরেন 2D ফ্লোর প্ল্যান,
এগুলা যদি থাকে ওইটাও একটা ফ্লোর প্ল্যান দিলেন, 2D ফ্লোর প্ল্যান দিয়ে ওই প্ল্যান সম্পর্কে আপনি কিছু লিখে দিলেন। গুগল করলেই অনেক টেক্সট পাবেন, আপাতত আমাকে গুগল করেই দিতে হবে, নোট আমি বলতেছি না, বাট ইন্ট্রোডাকশনটা এটা আপনাদের যার যার ইন্ট্রোডাকশন তারটা সেভাবে সে করবে। ঠিক আছে, এটা করা যাবে না? ইয়েস স্যার, পারবো। আচ্ছা, এখন কথা হলো যে আমি এটা একটু ডিজাইন করতে চাচ্ছি। জাস্ট ডিজাইনে ক্লিক করেন, এখানে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে, ঠিক আছে? এখানে আমি ক্লিক করি, দেখেন এখানে যে ক্লিক করি এরকম ডিজাইন চলে আসছে, সবগুলা সেম ডিজাইন চলে আসছে। তো আমরা সচরাচর আর্কিটেক্টরা ব্ল্যাক এন্ড হোয়াইট বেশি পছন্দ করি, ঠিক আছে? ব্ল্যাক হোয়াইট, আবার যারা স্টুডেন্ট আছে তারা ওই যে দড়ি দিয়ে বেশি ডিজাইন করে, যারা ডুয়েটে থাকে সারাদিন খালি দড়ি দিয়ে ডিজাইন করে, রশি দিয়ে। তো বাইরেও যারা আছে মানে এদের হচ্ছে কি বলবো, মানে থাকে এদের লাইফটা অন্যরকম, ব্যতিক্রম বলতে চাচ্ছি না। এখান থেকে আপনারা হচ্ছে ক্লিক করলে দেখবেন সুন্দর সুন্দর ডিজাইন এখানে অলরেডি তৈরি হয়ে যাবে। তো এগুলা এখান থেকে না নিয়ে চেষ্টা করবেন নিজেরা নিজেরা তৈরি করার জন্য, ঠিক আছে? এখানে একটা যে কোনো একটা ফরম্যাট দেওয়া থাকে, সেই ফরম্যাট থেকে এগুলো এখানে এটাকে আপনি যদি আরো নিচে নিয়ে আসেন, নিচ থেকে আরো অনেক ধরনের ডিজাইন পাবেন আপনি, ঠিক আছে? আমি হোয়াইট যেটা ছিল সাদা কালো, আমি সাদা কালোতেই আসলাম। ওকে, এখন এখানে হচ্ছে একটা বিষয় আছে, এখানে একটা বিষয় আছে, সেটা হলো মনে করেন এটা ডিজাইনের স্বার্থে আমরা করলাম, সেটা ঠিক আছে, বাট আপনার পোর্টফোলিও আপনি রেডি করলেন, সেটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু মনে করেন হালকা ভাবে আপনি একটু বিজনেস শুরু করতে চাচ্ছেন, হালকা ভাবে আপনি একটা বিজনেস শুরু করতে চাচ্ছেন, অ্যাজ এ লাইক আপনি যারা এখন মেয়েরা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে, আবার তাদের হয়তো দেখা যাচ্ছে যে মনে করেন তারা একটা ইন্টেরিয়র ফার্মে স্টাডি করতেছে, বা ইন্টেরিয়র ফার্ম বা ইন্টেরিয়র কাজ করতেছে, বা এক্সটেরিয়র কাজ করতেছে, নিজস্বই একটা নিজস্ব উদ্যোগে একটা বিজনেস শুরু করছে। তো সেই ক্ষেত্রে ছোটখাটো বিভিন্ন ধরনের অ্যাড দিতে হয়, তো এটার জন্য তো একটা গ্রাফিক্স ডিজাইনার রাখা কঠিন, তাই না? কস্টলি না? আমরা নিজেরাই তো তখন খুব স্ট্রাগল করতেছি, তো ওই সময় একটা গ্রাফিক্স ডিজাইন রাখতে গেলে বহুত টাকা লাগবে। তো সেই ক্ষেত্রে টুকিটাকি কিছু কাজ যদি আমরা জানি, তাহলে এই কাজটা আর তাকে দিয়ে করানো লাগতেছে না, তাই না? তো এখানে মনে করেন আমি এটাকে আগে পিডিএফ করি, এখানে সেভ করলাম, সেভ আস, ব্রাউজ ফর, এখানে ব্রাউজে আসি, ডেস্কটপে আমি এটাকে পিডিএফ করে দেবো, এখান থেকে এই যে পিডিএফ, ওকে, পিডিএফ এ আমি এটাকে সেভ করে দিলাম, এটা পিডিএফ চলে আসছে, এটা আমি ড্রাইভে দিয়ে দিব। সেম জিনিস কিন্তু আমাকে জেপিজি আকারে পোস্ট করে দেখাইতে হবে, ঠিক আছে? সেটা কখন? নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাসের আগে? কালকে। নেক্সট ক্লাসের আগে। আচ্ছা, নেক্সট ক্লাসের আগে আপনাদেরকে কি আমি এক্সটেরিয়র শিখাইছি? না ভাইয়া, ইন্টেরিয়রের রেন্ডার না শিখাইছি? না তাহলে কি এটা একদম মানে এটা আমি আপনাদেরকে এখন দেখালাম, লাস্ট যখন আমরা রেন্ডারিং শেষ করব তখন আমাকে দেখাইতে, জি স্যার। সবার শেষে। এটা হ্যাঁ, আপনাদের অ্যাসাইনমেন্ট না, অ্যাসাইনমেন্ট দিব এখন, অ্যাসাইনমেন্ট দিব এখন, ঠিক ওকে। আছে? এটা আমি সেভ করলাম, ওকে। এখন দেখেন আমার এখানে যদি আমি ধরে নেই, হ্যাঁ আমি এখন একটা বিজনেস পারপাস, আমার কাজের পারপাস, আমার অফিসের পারপাস, আমার ফার্ম পারপাস, ঠিক আছে, আমি নিজে একটু যদি জাস্ট একটু বেসিক যদি আমার ক্লিয়ার থাকে, আমি নিজেই কিন্তু কাজগুলো করতে পারবো, অন্য কাউকে দিয়ে আমার কাজগুলো করার কোনো দরকার হচ্ছে না, তাই না? তো সেই জন্য আমরা যদি একটু অ্যানিমেশন টাইপে করি, পাওয়ার পয়েন্টে কিন্তু অ্যানিমেশন করা যায়, জানেন? জি স্যার। স্যার এটা একদিক থেকে ভিডিওটা ওই আর একদিকে নেমে যাবে এরকম কিছু? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, দেখি এখানে হ্যাঁ দেখেন। ভাই, অনেক আগে জানি। অনেক হ্যাঁ? আগে করছি তো স্যার, ভুলে গেছি। আচ্ছা, জানি আমরা না। যারা জানি তারা তো জানি, সমস্যা নাই। আমরা জানি। যারা জানি তারা ছোট্ট করে আমার 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের একটা অ্যানিমেশন করে আমাকে দেখাইতে হবে উইথ সাউন্ড। সাউন্ডটা কিভাবে দিবেন ওটা আমি দেখাই দিচ্ছি, ক্যামটাসিআই, ঠিক আছে? আপনাদেরকে যে বলছে যে ভিডিও এডিটিংটা
দেখাবো, বাট এটা আস্তে আস্তে ক্যাম্পাসিয়াটার কাজ আমরা শেষ পর্যন্ত করব। তো এখানে সাউন্ড আমি কিছু দিয়ে দিব ফ্রি, যেটা আপনারা সাউন্ড এড করতে পারবেন, ফেসবুক কোনো কিছু ভায়োলেশন হবে না। এরকম কিছু সাউন্ড আমি ড্রাইভে দিয়ে দিব, ওই সাউন্ড গুলো আপনারা ইউজ করতে পারেন। কিন্তু ভাইয়া ক্যাম্পাসিয়া তো আপনার পারচেজ করতে হয়, ওইটা কি ইউজ করা আরে যায়? এটা পারচেস করতে হবে কেন, আমি তো দিয়ে দিছি সফটওয়্যার আপনাদেরকে, সফটওয়্যার ক্র্যাক সহ দিয়ে দিছি, সমস্যা নাই। ড্রাইভে দেখবেন ক্যাম্পাসিয়া দেওয়া আছে। করলেই চলবে, লোকেশন ওকে, আমরা এখন অ্যানিমেশনটা করব। আমি শুধু জাস্ট অ্যানিমেশনে সাউন্ড এড করাটা দেখাবো, পরে আরো অনেক ডিটেইলিং আছে। কিন্তু ক্যাম্পাসিয়া কিন্তু অনেক বিগ সফটওয়্যার, ওইটা দিয়ে আমরা যারা ইউটিউবার আছে আমাদের, তারা কিন্তু ক্যাম্পাসিয়া দিয়ে মূলত কাজ করে। তো এটা কিন্তু অনেক প্রফেশনাল একটা সফটওয়্যার। তো আমরা ইনশাল্লাহ দেখবো, আস্তে আস্তে সবই দেখবো প্রয়োজন অনুসারে, ঠিক আছে? তো এখন এই যে প্রেজেন্টেশনটা আপনাদেরকে আমি দেখালাম, যদি এই প্রেজেন্টেশনটা আমি এখন চাচ্ছি না, এই প্রেজেন্টেশনটা আমি চাচ্ছি শেষের দিকে, ঠিক আছে? যখন আমাদের সব কাজ শেষ হয়ে যাবে, সবাইকেই এরকম প্রেজেন্টেশন দিতে হবে, সবাইকে। তো এই জন্য আগেই দেখালাম, এই জন্য যে আগে থেকে প্র্যাকটিস করেন, সাজান। ইন্ট্রোডাকশনটা আজকে রাতের মধ্যে তা লিখতে পারবেন না, পারবেন? বা কালকে তো লিখতে পারবেন না, আরো আপনাদের কাজ আছে না? তো এখানে এক্সটেরিয়র ওয়ার্কে কিছু টেক্সট দিবেন, আপনার মতো ডিজাইন করবেন, এগুলা সময়ের ব্যাপার। প্রেজেন্টেশনে যত সময় দিবেন তত সুন্দর হবে জিনিসটা। এই জন্য এটাকে এখন থেকেই বিল্ড আপ করেন, যাতে শেষে যাতে সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি থাকে। ওই প্রেজেন্টেশনটা আমাকে নয়, চিন্তা ভাবনা করবেন এই প্রেজেন্টেশনটা আমি যখন অন্য কোথাও জবে অ্যাপ্লাই করব সেখানে দিব। আমি এই জন্যই আপনাদেরকে বলতেছি যে একটা প্রেজেন্টেশন রেডি করেন, এটা আমাকে নয়, আমার জন্য নয়, হ্যাঁ নামমাত্র আমার, কিন্তু কাজটা হবে আপনার জন্য। ইন ফিউচারে যাতে এই এই প্রেজেন্টেশনটা আপনি ইউজ করতে পারেন, সেইভাবে রেডি করেন, ঠিক আছে? ওকে, দেন অ্যানিমেশন। অ্যানিমেশন এখানে একটা অপশন আছে। তো অ্যানিমেশনে যখনই আমরা কোনো কিছু করতে যাব, তখন যেটা দিয়ে আমরা অ্যানিমেশন করব সেটাতে আগে সিলেক্ট করতে হবে। তো আমরা যদি এই ছবিটাতে সিলেক্ট করি, তাহলে অ্যানিমেশনের সবকিছু কিন্তু এখানে খুলে যাচ্ছে উপরের এই যে এখানে দেখতে পাচ্ছি কি আমরা? জি স্যার। স্যার। আচ্ছা, এখান থেকে যদি আমি একটা কোনো কিছুতে ক্লিক করি, সে ধরেন যদি এখানে ক্লিক করি, ওখানে ক্লিক করি না করে, আপনি আগে আপনার প্ল্যান ঠিক করেন। প্ল্যানটা হচ্ছে কি, সে ধরেন আমি আগে আমার এক্সটেরিয়র ওয়ার্ক, এই এক্সটেরিয়র ওয়ার্কটা আসবে, তারপরে এই টেক্সট গুলো আসবে, তারপরে এই ছবিটা আসবে, ঠিক আছে? তিনটাতে আমি তিন রকমের একটা অ্যানিমেশন দেবো। তাই আমি প্রথমে এই ওয়ার্কটা, এক্সটেরিয়র ওয়ার্কে সিলেক্ট করলাম। এখানে যদি আমি এটাকে ধরি, তাহলে দেখেন আমার ক্লিক করার সাথেই ওয়ান লেখা এখানে উঠছে, দেখতে পাচ্ছি? জি স্যার। জি, ওয়ান দেখা লেখা যাচ্ছে। উঠছে। যখন আমরা অ্যানিমেশনটা ভিডিওটা এক্সপোর্ট করব, তখন কিন্তু এখান থেকে 1 2 3 4 এভাবেই কিন্তু যাবে, অ্যানিমেশনটা কিন্তু এভাবেই যাবে। তো সেই ক্ষেত্রে এইটা একটু কেয়ারফুলি ইয়ে করতে হবে। তো আমি যদি এটাকে না দিই, এখানে যদি এটা যদি সিলেক্ট করি তাহলে এরকম, তারপর যদি আমি এটা করি তাহলে এরকম ভাবে আসবে, আবার এটা যদি এরকম করি তাহলে এভাবে আস্তে করে আসবে। তো এই টেক্সটটা কতক্ষণ সময় ধরে আসবে, সেটা যদি আপনি এই যে ডান দিকে দেখেন, যে ডিউরেশন এখানে দেওয়া আছে, ডিলাই কতটুকু থাকবে, এটা যদি আপনি একটু বাড়ায় টাড়ায় দেন তাহলে একটু বেশি আসবে। তারপরে এই যে এক্সটেরিয়র যে টেক্সটটা আছে, এটাকেও সেম আমি টেক্সট এখানে অ্যাড করে দিলাম 2 নাম্বার, এবং এটারও একটু ডিলাই কতটুকু থাকবে এটাকে আমি একটু বাড়ায় দিলাম। আপনারা আপ করবেন আপনাদের মতো করে, সমস্যা নাই। এখানে অন ক্লক আছে, উইথ প্রিভিয়াস, আফটার প্রিভিয়াস, এই জিনিসগুলো একটু চেক করে নিয়েন, বাট এগুলো আমার এখন দরকার হবে না। এই ছবির মধ্যে যদি আমরা কোনো কিছু দিতে চাই, যেমন আমাদের এইভাবে দিতে চাই, দেখেন এরকম বিভিন্ন সিস্টেম আছে। তারপরে এখানে জুম এভাবে আসবে অথবা এভাবে আসবে, দেখেন বাউন্স বাউন্স করে আসবে কিনা, বা এইভাবে আসবে কিনা। তা আমি এই যে 1 2 3 এই তিনটা আমি রেডি করলাম, ঠিক আছে? এই তিনটা আমি রেডি করলাম। এখন কথা হলো, ধরে নেন এরকম আমার অনেক কিছু থাকতে পারে, তা আমি এই তিনটাতেই দিলাম। এখানে আরো আপনার টেক্সট থাকতে পারে। আমি এখন এটা যদি ভিডিও আকারে নিতে চাই, ঠিক আছে, ভিডিও আকারে নিতে চাই, তাহলে দেখেন এখানে ফাইলে যাব, ফাইল থেকে আমি যাব এক্সপোর্টে, নাকি সেভ আসে যাই, ব্রাউজ, তারপরে এখান থেকে যদি আমি ডেস্কটপে নেই, ডেস্কটপ, এখান থেকে সেভ আস টাইপ, টাইপ থেকে এখানে আমরা আসি এমপিইজি ফর ভিডিও, এখানে আমি সিলেক্ট করলাম, ডেস্কটপ মোডে আমার আছে, সেভ হয়ে গেছে। আমি যদি এটাকে এখন যাই, কোথায়
একদম নিচে স্যার। এই যে এখানে আমি যদি এখন প্লে করি, কিন্তু এখানে আমাদের ভিডিও কয়টা ছিল, পেজ কয়টা ছিল দেখেন, স্যার পেজ কয়টা ছিল, পেজ অনেকগুলো ছিল, এই পেজটা আমি ডিলিট করে দিচ্ছি, পেজ শুধু এই একটাই। হ্যাঁ, এটাকে যদি আমরা আগে এখানে প্রিভিউ করে প্লে করে দেখতে চাই সেটাও দেখতে পারি। এখানে পেজ বেশি থাকার কারণে আমাদের ওটা সময় নিচ্ছিল আসতে। তো এখানে যদি আমরা দেখতে চাই তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে কিভাবে আসবে, এইরকম হবে। ঠিক আছে, সে আবার যদি আমি প্রিভিউ দেখি, এইরকম হবে, জাস্ট এতটুকু। এক্সপোর্ট, এখান থেকে আমি সেভ করি, সেভ আস, ব্রাউজ, ডেস্কটপ, প্রেজেন্টেশন, এমপি PG4, সেভ। এখন এখান থেকে যদি আমি এটা প্লে করি, এই যে চলে আসছে। ঠিক আছে, তো এটা খুবই শর্ট টাইম। যদি আপনার একাধিক টেক্সট থাকে বা একাধিক কিছু থাকে তাহলে হচ্ছে অনেক কিছু আপনার এখানে আসবে। এখন হচ্ছে ক্যামতাসিয়া, যদি আপনি এটাতে আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান, তো সেক্ষেত্রে আপনি ক্যামতাসিয়ায় যান, নিউ প্রজেক্ট, নো, ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে যদি আমি যাই ডেস্কটপ, এই যে এটা নিয়ে আসলাম, ওপেন, এখান থেকে নিয়ে এসে জাস্ট এখানে ট্র্যাক বাম দিকে দেখেন ট্র্যাক 1-এ রাখলাম। আবার এখানে রাইট মাউস ক্লিক করব, ইনপুট মিডিয়া, এখান থেকে আমি সাউন্ড, আমার কোথায় সাউন্ড আছে আমি সেখানে যাচ্ছি, এখানে ফ্রি মিউজিক আছে, যে কোনো একটা মিউজিক আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করানোর পর এখানে মিউজিকটা চলে আসছে, এটাকে জাস্ট ধরে নিয়ে ড্রাগ করে নিয়ে এসে এখানে রেখে দিব। ঠিক আছে, এরপর যদি আমার এটা বড় দেখাচ্ছে, এই কর্নার থেকে এটাকে টেনে নিয়ে আসে এই পর্যন্ত করে দিব। এখন যদি আমি এটাকে প্লে করি, সাউন্ড কি আপনারা শুনতে পাইছেন? জি না স্যার। সাউন্ড শুনতে পারেননি? না স্যার। স্যার আমি হচ্ছে, মানে ভিডিওর সেকেন্ডটা আসলে অনেক কম, তো যার জন্য হ্যাঁ এই জন্য এটা দ্রুত চলে যাচ্ছে, চলে যাচ্ছে। দ্রুত চলে যাচ্ছে এটা। তো সেই ক্ষেত্রে এটাকে কমানো বাড়ানো এটা কিন্তু করার সিস্টেম আছে, তো সেটা আমরা আস্তে আস্তে দেখবো, সমস্যা নাই। এই আচ্ছা, জিনিস নিতে এটা হবে। যদি আমাদের কাজ ওকে হয়ে যায়, সে ধরেন আমি মিউজিক এড করে ফেলছি, জাস্ট শুধু মিউজিক এড করা, অনেক সময় আমরা ইয়েতেও মিউজিক এড করতে পারবো, আপনার হচ্ছে মোবাইলেও কিন্তু মিউজিক এড করা যায়, ওইটাও আপনারা করতে পারেন। বাট এখান থেকে আমি মিউজিকটা জাস্ট এড করা দেখালাম। এরপর শেয়ারে আসবেন, শেয়ার থেকে লোকাল ফাইল, ওকে, এখানে আসবেন কাস্টম প্রোডাকশন সেটিং, এখান থেকে হাই পিক্সেল যেটা MP4 উইথ স্মার্ট প্লেয়ার, নেক্সট, মনে করেন এখানে ডেস্কটপে যাচ্ছে, ফিনিশ, এখানে এটা চলে আসছে, যেন প্লে করে দেই, ফিনিশ, ক্লোজ। এটা আমি আপনাদের ড্রাইভে দিব, আপনারা দেখেন সেম জিনিস, আপনারা একটু টাইম বাড়ায় নিন, সময়টা একটু বেশি নিয়েন, টেক্সট একটু বেশি দিয়েন, 2-3টা ছবি দিয়ে নেট করে, সমস্যা নাই। আর এই ছবিটা আপনার কাজ হলেই বেশি ভালো হয়। ওকে, এইটা হচ্ছে আমার মূলত যে আপনাদের পাওয়ার পয়েন্টের যে বিষয়টা ছিল, সেই বিষয়টা আমার আপাতত আপনাদেরকে ক্লিয়ার করছি। দেন এখন যেটা নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে এখন বলতেছি, এগুলো নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। আর পয়েন্টের তো অনেক কাজ ঠিক না, তো আমরা যতটুকু শিখছি ততটুকুর মধ্যে কোনো সমস্যা নেই, এতটুকু ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে, আমরা এখন যাব, সেটা হচ্ছে পিডিএফ এক্সচেঞ্জ এডিটর। এই হচ্ছে সফটওয়্যার, সবগুলোই কিন্তু ড্রাইভে দেওয়া আছে। হ্যাঁ, তো ওইটা একটু দেখেন, তো দেখলে হয়তো এই যে পিডিএফ এক্সচেঞ্জ এডিটরটা পাবেন। আদৌ ড্রাইভে দেওয়া আছে কিনা একটু দেখাই আপনাদের। ওকে, আছে স্যার। আছে, জি স্যার। ওইটা একটু দেখাই, কই,
সফটওয়্যার এখানে এটার মধ্যে থাকার কথা। এই যে পিডিএফ এক্সচেঞ্জ প্রো, স্যার ওইটার পাশে ওইটা কি আছে? কোনটা? ওইটা ডান পাশে স্যার, যে পিক্স। এটা হলো যে ছবি জুম করার জন্য, এটা ইনস্টল করলে ছবিটা অনেক সুন্দরভাবে জুম হয় আর কি। এই আর এনিডিক্সটা সবাই আমাকে যখন হেল্প নিতে চান তখন এনিডিক্সটা একটু ইনস্টল করা থাকলে আমার জন্য সুবিধা হয়। আর আমি তো যখন যেখানে পাই তখন সেখানেই বসেই সার্ভিস দিই, সেটা যার পিসিতেই হোক না। তো এই জন্য আমার জন্য একটু ইয়ে হয়, বাসায় থাকলে তো বাসায় আর অফিসে থাকলে অফিস। তো এনিডিক্সটা আমার কাছে সহজ, টিমভিউয়ারটা থাকলে সহজ। টিমভিউয়ারটা হচ্ছে অনেক সময় যেটা দেখা যায় যে আমার এখানে কি জানি একটা প্রবলেম হচ্ছে, আজকে একজনকে হেল্প করতে গিয়ে পারিনি, তো এনিডিক্স পরে ইনস্টল করতে তারপরে তাকে হেল্প করতে পারছি। তো বিষয়টা হলো অনেক এরকম হয়। তো সেই ক্ষেত্রে এনিডিক্সটা ইনস্টল করে রাখলে আমি এনিডিক্সটা হচ্ছে আমি এখান থেকে আপনার পিসিতে গিয়ে প্রবলেম গুলো সলভ করে দিতে পারবো। অনেকে আমরা এটা হয়তো একটু ভুল বুঝতেছি, কিছুই না এটা, ঠিক আছে? জাস্ট আপনাকে হেল্প করার স্বার্থে এটা করা, এছাড়া অন্য কিছু না। এখানে টিম ভিউয়ারও আছে, চাইলে এটাও আপনি রাখতে পারেন, যেটা আপনার জন্য সহজ হয়। আমাদের তো টিম ভিউয়ার আছে। কাজটা কি? সমস্যা নাই, সমস্যা নাই, একটা থাকলেই হয়েছে। ওকে, এখন আমরা পিডিএফ এ আসি। সে ধরেন অ্যাজ এ আপনি একজন আর্কিটেক্ট, আপনাকে ড্রয়িং পাঠানো হয়েছে, দেশের বাইরে থেকে ড্রয়িং আসছে, আপনি একটা ভালো কোম্পানিতে জব করেন, সেখানে আপনার হচ্ছে ড্রয়িং আসছে, আপনি এটাকে এখন কি করতে হবে? চেক দিতে হবে, ঠিক আছে? প্রথম হচ্ছে চেক দেওয়া। তো চেক দেওয়ার জন্য এটা আমাদের বাইরে থেকে যে ড্রয়িং আসতে হবে নট নেসেসারি। আমরা হচ্ছে এটা যখন আর্কিটেকচার কোনো ফার্মে জব করব তখন ওখান থেকেও আমাদের ড্রয়িং গুলো পিডিএফ আকারে আসে, বা ড্রয়িং অটোক্যাড ফাইল অনেক সময় পাঠায়, কারণ আমাদের ফার্মগুলোতে ওইরকম স্ট্রিক্টলি ডিসিপ্লিন গুলো মেনটেন করা হয় না। তো সেই ক্ষেত্রে আহ, হয়তো আমাদের ওইরকম ফাইল আমরা না আশা করলে কোনো কিছু যায় আসে না, কারণ বাইরে যখন আপনি এই ধরনের কোনো স্যামসাং বলেন বা আপনি এনডিতেও, যদি বাংলাদেশি তো কোম্পানি এনডিতেও আপনি যদি জব জব করেন কখনো, তো ওদের যে সিস্টেম গুলো, ওই সিস্টেম গুলো অনেক স্ট্রং। হ্যাঁ, ওরা অনেক কর্পোরেট লেভেলের, অনেক অ্যাডভান্স লেভেলের। আচ্ছা, এখন সে ধরেন আমার এখানে একটা ড্রয়িং আছে, ড্রয়িং ড্রয়িং এখানে একটা ড্রয়িং আছে, হ্যাঁ, আমি এটা ওপেন করলাম, ঠিক আছে? এটা হচ্ছে একটা ইন্টেরিয়রের ড্রয়িং। তো এটা না ওপেন করে পরেরটা ওপেন করি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা একটা গেটেড ড্রয়িং, আচ্ছা এটাই ওপেন করি। এটা হচ্ছে ইন্টেরিয়র পার্টেরই ড্রয়িং। হ্যাঁ, ড্রয়িং গুলো কিরকম প্রফেশনাল হয় এবং কিরকম ডিটেইলিং হয়, এটা দেখলে আপনাদের ভিতরে একটু ধারণা আসবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ড্রয়িংটা দেখা, প্রথমত যদি ড্রয়িংটা আমরা নিয়ে আসি, অনেক সময় আমাদের যারা জুনিয়র থাকে তারা যখন ড্রয়িং দেয় তাড়াহুড়া করে দেয়, তো ফাইলটা হয়তো উল্টা করে থাকে, ওইটাকে রোটেট করে নিতে হয়। রোটেট করে নেওয়ার জন্য এখানে দেখেন আমার হচ্ছে রোটেট পেজ আছে, আমাদের এখানে ক্লিক করলে এটা আমাদের রোটেট হয়ে যাবে, ঠিক আছে? এরপর এভাবে যেরকম করে ঘোরাতে চান বা যেখানে নিলে আপনার সুবিধা হয়, এটা আমরা মোটামুটি সবাই পাই। বাট ড্রয়িংটা আমার এখানে আসছে, কন্ট্রোল প্রেস করে, ভাই মিউট করেন, কন্ট্রোল প্রেস করে চেপে ধরে থাকলে এটাকে আমি জুম ইন জুম আউট করতে পারবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমি এই ড্রয়িংটা চেক দিচ্ছি, ঠিক আছে? চেক দেওয়ার মানে না ও আসছে ঠিক আছে দেখছি ঠিক আছে, তো এরকম না। তো এখানে চেক অনেক কিছু দিতে হবে। যেমন ধরেন এই টেক্সট গুলো সে লিখছে, সেই টেক্সট গুলো ঠিকঠাক লিখছে কিনা, এখানে মেজারমেন্ট গুলো ঠিকঠাক আছে কিনা, সবগুলো যোগ করে দেখেন, যোগ করলে ঠিক হয় কিনা। তারপরে এখানে নিচে আসেন, এখানে কি লিখছে, এখানে লিখছে কনসাল্ট উইথ আর্কিটেক্ট বিফোর ম্যানুফ্যাকচার অর্ডার, তারপর টু ম্যাটেরিয়াল ফ্লো স্পেসিফিকেশন 3D, মানে 3D স্পেসিফিকেশন গুলো দেখতে হবে। এটা এটা কার ড্রয়িং জানেন? এটা কিন্তু একটা নাভানা রিয়েল এস্টেটের ড্রয়িং। নাভানা রিয়েল এস্টেটের ড্রয়িং, কেসাডি জেমিনি, এটাতে আমি গেছিলাম, ঠিক আছে? এই সাইটটা আমি ভিজিট করছিলাম। এটার আর্কিটেক্ট হচ্ছে রফিক আজম স্যার। সহযোগী একটা আর্কিটেক্ট, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট থাকে অনেকগুলো আর্কিটেক্ট। প্রথম হচ্ছে প্রিন্সিপাল আর্কিটেক্ট ডিজাইনটা করে দেয়, এরপরে রিয়েল এস্টেটটা কি করে, কাজগুলো ভাগ করে দেয়। কাজগুলো ভাগ করে দেয় বলতে কি, দেখে 3-4টা আর্কিটেক্টকে কাজ ভাগ করে দিচ্ছে, কেউ হচ্ছে রুফটপ করতেছে, কেউ গ্রাউন্ড ফ্লোর গুলো এগুলা করতেছে, কেউ টিপিক্যাল ফ্লোর গুলা করতেছে, এরকম। তা না হলে একটা বিল্ডিং এত দ্রুত করা পসিবল না, ওখানে 2-3টা কন্ট্রাক্টর কাজ করে, সবগুলোকেই আমরা সবগুলো একটা সুন্দর অ্যাসেম্বলি করে কাজগুলো করি, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি কোনো একটা কিছু মার্কিং করতে হয়, ঠিক আছে, যদি কোনো কিছু মার্কিং করতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন কমেন্ট একটা অপশন আছে। যদি আপনার মনে হয় কোনো জিনিস ভুল হয়েছে
বা এই জিনিসটা আপনার মনে হচ্ছে যে না ভুল, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা এই যে দেখেন এখানে অনেক কিছু মার্কিং জিনিস আছে, আপনি মনে করেন এই লেখাটা ভুল হয়েছে, তো এখানে গোল্লা দিয়ে দেন, ঠিক আছে, যে এই লেখাটা ভুল হয়েছে, ঠিক আছে। তো এই লেখাটা কি হবে, এই লেখাটা কি হবে, এখানে যদি আপনি অন্য কোনো লেখা দিতে চান, এখানে আবার কিন্তু এটা সিস্টেম আছে, হ্যাঁ, অনেক ধরনের সুন্দর সুন্দর সিস্টেম আছে। তো এখানে আমি মার্ক করলাম যে হ্যাঁ এখানে এটা ভুল আছে, তো এটা একটু দেখার জন্য। আর এটা যদি মনে করেন এটা কি হবে, কি হতে পারে, যে মার্ক করে সে কিন্তু আবার যেটা সঠিক সেটা কিন্তু আবার লিখে দিতে হবে, আপনি শুধু এখানে দাগায় দাগায় যাবেন তা কিন্তু হবে না। স্টিকি নোট আছে এখানে দেখেন, স্টিকি নোট দিয়ে জাস্ট এটা এখানে ক্লিক করে স্টিকি নোটটা এদিকে যদি সরে দেন, বা এটা আমি একটু কন্ট্রোল জেড করে দিই, এখান থেকে ক্লোজ করি, ডিলিট করে দিচ্ছি স্টিকি নোট। এখানে আমার কি হতে পারে, হ্যাঁ, এখানে মনে করেন আমার বানানটা ভুল গেছে, এক্স ওয়াই জেড একটা বানান হয়তো ভুল গেছে, সেটা আপনি দিয়ে দিলেন। তো এটা এখন এটা ধরে আপনি এই পাশেও দিতে পারেন, এই পাশেও দিতে পারেন, বা যে কোনো একটা পাশে এই স্টিকি নোটটা দিয়ে দিলেন, ঠিক আছে, যাতে সে এই মার্ক করা জায়গাটাতে ক্লিক করলে যাতে ও বুঝতে পারে যে হ্যাঁ এই জায়গাটা কি হয়েছে, তখন সে বুঝবে। তো এই জায়গাটা, এটা আমরা সবাই, আমাদের কোরিয়ান যারা বস আছেন বা রাশিয়ান যারা বস আছেন, তারা কিন্তু সবাই এই পিডিএফটাই ইউজ করে, যাতে সবাই সুন্দরভাবে জিনিসগুলো বুঝতে পারে, ঠিক আছে। আবার এই ড্রয়িংটাকে যদি আপনি মনে করেন না এই ফার্স্টেড বানানটা ঠিক হয়েছে, আপনি যদি একটু ভালো বস হন, অনেক সময় সেটা সে ঠিক করে দেয়, হ্যাঁ। তো দেখেন আমি যদি এটাকে ঠিক করতে যাই, এডিট টেক্সট, তো আমি টেক্সটে যদি ক্লিক করি তাহলে কিন্তু এটা ঠিক হচ্ছে না, ভালো করে দেখেন, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। আবার যদি আসি এডিট টেক্সট, দ্যাট মিনস এটা এই ফাইলটা যদি স্ক্যান করা ফাইল হয়, ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি নট এডিটেবল অনেক ধরনের অপশন থাকে, সেই অপশনে যদি থাকে তাহলে আপনি এটাকে এডিট করতে পারবেন না, ঠিক আছে। আর যদি না হয় তাহলে এটাকে আপনি এডিট করতে পারবেন, জাস্ট ক্লিক করে এডিট করতে পারবেন। আচ্ছা, তো এই জায়গাগুলোতে দেখেন কনভার্ট একটা সিস্টেম আছে। তো আপনি যদি অনেক সময় আমাদের যেটা দরকার হয় সেটা হলো যে আমাদের একটা জেপিজি করতে হয়, পিডিএফ আছে জেপিজি করতে হয়, অনেক সময় দেখা যায় যে অনেক কথা থাকে, সেগুলোকে আমাদের এমএস ওয়ার্ডে নিতে হয়, এক্সেলে নিতে হয়, পাওয়ার পয়েন্টে নিতে হয়, এগুলো আমরা এখান থেকে নিতে পারবো। তো আমরা যদি মনে করেন যাই হলো বা যেটাই হলো, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ফরম্যাট কনভার্ট, সরি এখানে কমেন্টসে আসি। আচ্ছা, এটাকেই আমরা যদি এখন পিডিএফ করতে, পিডিএফ তো আছে আমাদের, এখন জেপিজি করে নিই, তাহলে এখানে কনভার্টে আসবো, কনভার্ট থেকে এক্সপোর্ট টু ইমেজ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ইমেজ টাইপ জেপিজি সিলেক্ট করে নিব। দেন এখানে ডিপিআই যদি আপনার বাড়াইতে ইচ্ছে হয়, অর্থাৎ রেজুলেশন, তাহলে একটু বাড়ায় নিন, দেন ওকে। এখানে আমার এটা আমি পেয়ে গেলাম, দেন কাট করে আমি যদি এখন এখানে নিয়ে আসি, এখানে জেপিজি পেয়ে গেছি। রেজুলেশন যদি মনে করেন যে না আমার একটু বাড়ানো দরকার বা একটু কমানো দরকার, এটা আপনি ওখান থেকে কমায় বাড়ায় নিতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো পিডিএফটা এখানে আরো একটা বিষয় আছে যে অনেক সময় আপনারা যখন এই পিডিএফটা ওপেন করবেন, ওপেন করানোর পর যে জিনিসটা দেখবেন এখানে একটা থাম্বনেলস আছে। তো থাম্বনেলসটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ইয়ে করে না, থাকে না, যেমন এরকম থাকে, নাই, থাম্বনেলটা নাই। এখন থাম্বনেলটা নিয়ে আসবেন কিভাবে, এই যে বাম দিকে দেখেন ব্রাউজ অপশন একটা আছে, অপশনস, এখানে ক্লিক করানোর পরে এখানে থাম্বনেলে ক্লিক করলে এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু অনেক আবার সময় আর একটু আবার দেখান। এই যেটা দেখেন থাম্বনেল, এটা নাই, এখন নাই, অনেক সময় কাজ করতে করতে অনেক সময় ভুলবশত ক্লিক করে এটা চলে যেতে পারে। চলে গেলে এই যে বাম দিকে দেখেন আমার নিচের দিকে অপশনস নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে এখানে দেখেন অনেকগুলো অপশন থাকবে, যেমন থাম্বনেল, এই থাম্বনেল আমি পেয়ে যাব। ওকে, দেন আমি এখন ভিউয়ে আসলাম, এখানে অনেকগুলো অপশন আছে, একটু দেখবেন, মানে অনেক হেল্পফুল আর কি এটা, হ্যাঁ। তো মনে করেন আমার এই ড্রয়িংটা হয়ে গেছে, বা অনেক সময় দেখা যায় যে ড্রয়িংটা ওকে, তো তখন আমাদের যে বস থাকে এখানে স্ট্যাম্প মেরে দেয়, ঠিক আছে, স্ট্যাম্প মেরে দেয় যে হ্যাঁ এটাই ফাইনাল, এটাই ফাইনাল, ঠিক আছে। তখন আমরা এটাকে, এটা একটু যদি ছোট করে দেয়, ছোট করে দিতে পারেন, এটা একটা যে কোনো একটা কর্নারে থাকে যে হ্যাঁ এটাই ফাইনাল,
বা এখানে ফরম্যাটে আসেন, সরি এখান থেকে যদি হোম স্ট্যাম্পে দেখেন অনেক ধরনের স্ট্যাম্প আছে, দেখেন কনফিডেন্সিয়াল, তারপরে এক্সপোনেনশিয়াল ড্রাফট, ফাইনাল, ফর, তারপর নোট অ্যাপ্রুভড। তারপর অনেক সময় দেখা যায় এখানে নোট অ্যাপ্রুভড লেখা থাকে, এটা অ্যাপ্রুভড হয়নি, এগুলা লেখা থাকে। তো এই জিনিসগুলো লেখেই মনে করেন যে আপনার জুনিয়র থাকে তাকে আবার এটা মেইল করা হয়, নোট আপনি যে হোয়াটসঅ্যাপে দিচ্ছেন বা এরকম কোনো কিছু না, ঠিক আছে? এটা আবার মেইল করে পাঠিয়ে দিতে হয় যে এটা হচ্ছে এই সমস্যা হয়েছে, সুন্দর করে আবার ওই বডি ইমেল বডিতেও লিখে দিতে হয়। এটা হচ্ছে প্রফেশনাল কাজ, ঠিক আছে? প্রফেশনাল কাজগুলো এরকম। আর যদি অ্যাপ্রুভড হয় তাহলে অ্যাপ্রুভড, যে আপনি যে কাজটা দিবেন এটা হচ্ছে অ্যাপ্রুভড। নেক্সট আপনার যে স্টেটমেন্ট আছে সেই স্টেটমেন্টে আপনি এখন যেতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে স্টিকার গুলো, এখান থেকে যে স্ট্যাম্প গুলো আছে আমাদের, সেই স্ট্যাম্প গুলো আমরা ইউজ করতে পারবো। যদি আপনি মনে করেন এখানে কোনো ছবি ইউজ করতে চান বা এই ছবিগুলা কোনো কিছু ইউজ করতে চান আদার্স, তো সেই ক্ষেত্রে কি করতে পারেন, এখানে এড আছে, দেখেন এড অপশন, এড অপশনে ক্লিক করানোর পর যদি টেক্সট এড করতে চান, টেক্সট আমি এখানে কিছু লিখতে চাই এক্স ওয়াই জেড, দেখেন এখানে টেক্সট চলে আসছে। তারপরে আপনি যদি মনে হয়, সরি, আপনার যদি মনে হয় যে আপনি এখানে ইমেজ নিয়ে আসবেন, তো সেখানে আবার এডে যান, এডে যাই ইমেজে ক্লিক করেন, এড ইমেজ। এখন ড্রাগ করতে হবে কতটুকু জায়গা জুড়ে আপনি ইমেজটা দিতে চাচ্ছেন। সে এক্সাম্পল আমি এইটুকু জায়গা জুড়ে আমি ইমেজ দিতে যাচ্ছি, আমি এই ইমেজটা নিয়ে আসলাম, ওপেন, দেন প্লেস, এই প্লেস বরাবর আমার ইমেজটা চলে আসছে, ঠিক আছে? এরপর যদি আপনি মনে করেন যে না আমি এটাকে একটু এডিট করব বা ঠিক করব, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এডিট ইমেজ, ইমেজে ক্লিক করানোর পর, সরি, এখানে এডিটে ক্লিক করার পর ইমেজটাকে ক্লিক করা ঠিক করতে পারবেন আবার আপনি, এই যে। তা আমি এটাকে ছোট বড় আমি করে নিতে পারি, বা পজিশন যে কোনো জায়গায় আমি এখান থেকে না আমি এখানে চেঞ্জ করতে পারি, এখানে দিতে পারি, যেখানে খুশি। টেক্সট গুলো সেম ক্রাইটেরিয়া, আপনি টেক্সট গুলো পরে মডিফিকেশন করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সে এক্সাম্পল এখানে যদি আমি টেক্সট গুলোকে নিয়ে কাজ করতে চাই, ফরম্যাটে আসি, ফরম্যাটে আসানোর পর এখান থেকে আপনি ফরম্যাটে যাওয়ার পর এটার আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, এগুলো তো আপনারা জানেন মোটামুটি। তারপরেও একটু বলে বোল্ড করতে পারবেন, হ্যাঁ, বাঁকা করতে পারবেন, তারপরে লাইন, এগুলা মোটামুটি আপনারা পারেন, এগুলো একটু দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, এইভাবে পিডিএফ এ হিউজ কাজ আছে, এখানে হিউজ কাজ, মানে আমরা পিডিএফ এ অনেক কিছুই করি যেটা অনেক সময় আমাদের ফটোশপটা ইউজ করতে হয়, তো এখানে আমরা সেই ফটোশপটা না ইউজ করেই আমরা এখানে সেই কাজগুলো করতে পারি। বিভিন্ন ধরনের ড্রয়িং আছে, সেই ড্রয়িং গুলো কিন্তু আমরা এখান থেকেই ঠিক করতে পারি। তো আপনাদেরকে এরকম ড্রয়িং যদি না থাকে আমি ড্রাইভে 2-1টা দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে আমাকে দেখাবেন যে আপনারা কতটুকু কাজ করতে পারতেছেন। আর একটা বিষয় হলো অ্যানিমেশনটা, চেষ্টা করবেন অ্যানিমেশনটা কমপ্লিট করার জন্য। ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর ড্রয়িং দিতে পারেন, বা আপনার কাজের কিছু স্যাম্পল দিতে পারেন, সেটাও করতে পারেন। বা আপনি আপাতত নেট থেকে কিছু ছবি নেন, বা আমি কিছু ছবি দিয়ে দিব, হ্যাঁ। তো এই যে ছবিগুলো এখানে আছে, এই ছবিগুলোই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে জাস্ট প্র্যাকটিসের জন্য, জাস্ট ফর প্র্যাকটিস। প্র্যাকটিস করবেন, যাতে প্র্যাকটিস করে আপনি যাতে একটু মনটা ঠিক থাকে যে হ্যাঁ আমি এখন মনের দিক থেকে আমি স্যাটিসফাইড আছি, কোনো সমস্যা নাই, আমি কাজ করতে পারবো। বা আপনি এই কাজটা জানলেন, ভবিষ্যতে যখন আপনি এরকম ধরনের কোনো প্রবলেম ফেস করবেন, যাতে আপনি সহজেই স্মুথলি সমাধান করতে পারেন, ঠিক আছে? তার এই Next, পিডিএফ এর টেক্সটটা এগুলা কি এডিট করা যাবে না না? কোনগুলা? যে কিন্তু লেখা, হ্যাঁ যেমন লেখা আমি বলি, হ্যাঁ লেখা এডিট করা যাবে যদি ওই ফাইলটা সরাসরি কোনো ফাইল থেকে আসে। আমি যদি এখান থেকে আরেকটা ফাইল দেখি, আমি একটু ট্রাই করে দেখি। সে ধরেন আমার এটা যদি রোটেট করি, করানোর পরে আমি যদি এটাকে ঠিক করতে চাই, এটা স্ক্যান করা, যদি স্ক্যান করা হয় তাহলে হবে না, আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, বুঝতে এটা করা। যদি সরাসরি কোনো ফাইল হয় তাহলে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই। সে ধরনের এখানে একটা প্ল্যান আছে, অটোক্যাডের প্ল্যান, হ্যাঁ, আমি এটাকে ওপেন করতেছি। অনেক সময় আমাদের ড্রয়িং গুলো র ফাইল গুলো চলে আসে এরকম পিডিএফ করে, অরিজিনাল পিডিএফটাই আমাদের কাছে চলে আসে। আর অনেক সময় ওরা স্ক্যান করে ফাইলটা দেয়, তো সেই ক্ষেত্রে আপনি হয়তো ইয়ে করতে পারবেন না,
কন্ট্রোল, এটাকে আমি পিডিএফ করতেছি আগে। সেভ, ডেস্কটপে সেভ করে দিলাম। এটা মনে করেন আমি পিডিএফ পাইছি, হ্যাঁ। তা আমি যদি এখন এখানে টেক্সট গুলো চেঞ্জ করতে চাই, এই ক্ষেত্রে আপনি টেক্সট গুলো চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, ঠিক আছে, এখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি এরকম স্ক্যান ফাইল হয় তাহলে কিন্তু লিখতে পারবেন না। ক্লিয়ার? এখানে মাপ যোগ থেকে শুরু করে সবকিছু এডিট করতে পারবেন, সব। যদি ফাইলটা হয় ভিতরে এগুলাও সব এডিট করতে পারবেন। এটা এরকম একটা পাওয়ারফুল সফটওয়্যার, যেটা আপনি অনেক হেল্প পাবেন এই সফটওয়্যার থেকে। তো এটা যদি আপনি শিখতে পারেন, আমার মনে হয় আপনাদের জন্য প্রফেশনাল কাজগুলো করা আরো ইজি হবে এবং টাইম কম লাগবে। ওকে, কারো কোনো কোশ্চিন আছে আর? নো স্যার। ওকে, আর একটা ছোট্ট জিনিস দেখাবো। এগুলা হচ্ছে আসলে বেসিক বিষয়, আজকের ক্লাসটা আউট অফ আমাদের ক্লাস থেকে একটু দূরে, বাট এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? যে ক্লাস থেকে বাইরে গেছি বলে কিন্তু এখন এগুলা আপনাদের লাগবে। আমি যখন আপনাদের কাছ থেকে চাইবো তখন কিভাবে চাইবো, কারণ আমি তো আপনাদেরকে শেখাই নাই। তো যে জিনিসটা শেখাবো সেটার আমার একটা অধিকার থাকবে, তখন আমি বলতে পারবো যে ভাই আমি কিন্তু এটা দেখাইছি, এটা কিন্তু আমার এখন লাগবে। এখন আমি আপনাদেরকে বলতেছি অ্যাসাইনমেন্ট হিসেবে আমাকে অ্যানিমেশনটা করে দেখাইতে হবে, ভিডিও সাউন্ড এড করে। আর একটা হচ্ছে একটা পিডিএফ এ সুন্দর করে অ্যাপ্রুভ, যদি অ্যাপ্রুভ হয় অ্যাপ্রুভ মার্ক ট্রাক করে সুন্দর করে আমাকে একটা পিডিএফ দিতে হবে, বা পিডিএফটাকে কাজ শেষ হয়ে গেলে জেপিজি তে কনভার্ট করে ওই জেপিজি আর ওই অ্যানিমেশন এই দুইটা পোস্ট করতে হবে। এই দুটাই থাকবে আপনাদের ক্লাস অ্যাসাইনমেন্ট। আর আপনাদের যে হচ্ছে প্রেজেন্টেশনটা পোর্টফোলিওর জন্য, এটা আপনারা রেডি করতে থাকেন যাতে ইন ফিউচারে আপনাদের কাজে লাগে, ঠিক আছে? আর এটা আমি কোর্স শেষ পর্যায়ে আমি কিন্তু এটা আপনাদের কাছ থেকে নিব, ঠিক আছে? প্রত্যেকেরটাই কিন্তু নিব। এখন এখানে হয় কি, অনেক ইনস্টিটিউশন গুলোতে যেটা হয় যে তারা সার্টিফিকেট দেওয়ার কথা বলে এই কিছু জিনিস চাই, যেটার জন্য অনেকেই দিতে বাধ্য থাকে। হয়তো আমার এখানে কিছু নাই, তবে আমার এখানে হচ্ছে আপনাদের কাছ থেকে মুখ ভরা আশা আছে আমার, যে হ্যাঁ আপনারা দিবেন আমাকে। এছাড়া আর আমার বলার কিছু নেই, এবং আমি বিশ্বাস করি যে হ্যাঁ আপনারা দিতে পারবেন আমাকে। কারণ এখন তো আমি দেখতেছি যে সবাই কাজ দিচ্ছে, সবাই। হয়তো দেখা যাচ্ছে দুই একজন কাজের সমস্যা বা তাদের জুরি আছে বা পরীক্ষা চলতেছে, এটা কেস থাকতে পারে দুই একজনের, বাট সবাই খুব উদ্দামে কাজ করতেছে। তাই আমি চাই এটা শেষ পর্যন্ত যদি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করবেন এখান থেকে, এবং খুবই ভালো কিছু করবেন, যাতে আপনার ফিউচারে দেখবেন যে কতটুকু হেল্প হচ্ছে। হ্যাঁ, এবং আপনাদের কোর্সে ভর্তি হওয়ার সময় এক একজনের অনেক ধরনের কথা ছিল, সন্দেহ থাকে, এরকম সমস্যা নাই। আমিও মানুষ, আপনারাও মানুষ, সবার থাকে যে আদৌ এতগুলো ক্লাস আমি যদি বলতাম যে ভাই পাওয়ার পয়েন্টও শেখাবো, তাহলে আপনি কি হাসতেন না? জি ভাই। আমি যদি বলতাম পাওয়ার পয়েন্ট শেখাবো এক্স, তারপরে হচ্ছে পিডিএফ, ভাইয়া আপনার কি পাওয়ার পয়েন্ট কে কি আসলে ছোট মনে করতেছেন নাকি? আমার পাওয়ার হচ্ছে, পয়েন্ট হ্যাঁ শোনেন শোনেন আমি বলি আগে। তা আমি যদি ওখানে লিখে দিতাম কোর্সে যে হ্যাঁ পাওয়ার পয়েন্ট শেখাবো, পিডিএফ এক্সচেঞ্জ এডিটর শেখাবো, তখন সবাই ভাবতো যে পাগল হয়ে গেছে, যে হচ্ছে এই এত ইয়েকে সে কম পয়সায় সে এত কিছু শেখাবে, দ্যাট মিনস সে একটা ফলস নিউজ। এটা তো জিনিসটা হচ্ছে অনেক কিছুই হয় যেটা আমি বলতে পারি না বা বলতে পারবো না। স্যার বেসিক্যালি তো ক্লাসটা স্যার এমনিতেই স্যার প্রসঙ্গে আইসে গেছে, আমি যতটুকু মনে করি আমাদের কথার উপরেই আইসে গেছে। এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে আমি দুই তিনটা ক্লাস করলেই আমি বুঝে যাই যে হ্যাঁ আপনাদের কি কি লাগবে, ঠিক আছে? এবং ক্লাস অ্যাসাইনমেন্ট যখন পোস্ট করতেছেন বা ওভারঅল আপনাদের সাথে যখনই আমি কথা বলতেছি, তখনই আমি বুঝি যে হ্যাঁ আপনাদের কোন জিনিসটাতে আপনাদের উইকনেস আছে, বা অনেকে আছে যে হ্যাঁ আমি পারি, তো থাক সমস্যা নাই, দরকার কি, এটা তো পারি। বা দেখা যাবে যে ওই জিনিসটা করতে গিয়ে দেখবেন যে ভুলে গেছেন বা পারতেছেন না, বা একটা ইয়ের মধ্যে থাকবেন। তো এটা জিনিসটা ক্লিয়ার হইলে, হ্যাঁ। আর সবচাইতে যেটা মাথায় রাখবেন যে প্র্যাকটিসের বিকল্প কিছুই নেই। যত প্র্যাকটিস করবেন তত ভালো কাজ করতে পারবেন, আরো আপনার হচ্ছে ক্রিয়েটিভিটিটা আরো ভালো হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আসলে আপনাদের প্রয়োজন। আমি সব সব ব্যাচে এরকম হয় নাই, আপনাদের প্রিভিয়াস যে ব্যাচটা ছিল ওইটাতেও করাইতে হয়েছে, এবং আগের ব্যাচ গুলাতে একটাতেও পাওয়ার পয়েন্ট নিয়ে আমি দেখাইনি। পাওয়ার পয়েন্ট বা পিডিএফ এক্সচেঞ্জটা মোটামুটি দেখাইছি, কিন্তু পাওয়ার পয়েন্ট নিয়ে কিছুই দেখানো হয়নি। তবে এটা প্রয়োজন বোধে আরো হয়তো সফটওয়্যার এন্ড হতে পারে। আপনারা আমাকে পাগল বলেন আর ছাগল বলেন, কিছুই করার নাই। যদি দেখা যাবে যে হ্যাঁ আপনাদের ওই জায়গাটা আমার মনে হয় আপনাদের টাচ দেওয়া উচিত, আমি অবশ্যই ওই টপিকটা নিয়ে হাজির হব। কিন্তু তাই বলে আমাদের যে মেন টপিক, ভাইবেন না যে ওইখান থেকে সরে আসছি, ওইটাও কিন্তু আবার ধরবো।
এখন কথা হলো যে স্যার আমাদের আপনি আজকে বেসিক যা যে শিখালেন বিষয়গুলো, স্যার এটা আমাদের জন্য বেসিক অনেক বড় বেসিক একটা যে পার্ট গুলো স্যার। এটা আমাদের শেষ। আমাদের নেক্সট যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ইন্টেরিয়র প্রজেক্ট বেসড। আমরা একটা প্রজেক্ট নিয়ে সামনের দিকে আগাবো, সো বি কেয়ারফুল। নেক্সট ক্লাসে অবশ্যই নোট ইন্টারভিউ সাথে রাখবেন, কারণ হিউজ ইনফরমেশন থাকবে, হিউজ প্রফেশনাল গাইডলাইন্স থাকবে আপনাদের জন্য, বিভিন্ন ধরনের ফরম্যাট থাকবে, বিভিন্ন ধরনের ফর্মালিটিস থাকবে, যেগুলো আপনাদের ইন ফিউচারে কাজের জন্য ভেরি হেল্পফুল হবে। তো এই জিনিসগুলো আপনাদের কালেক্ট করতে হবে এবং নিজের চিন্তা করেন যে হ্যাঁ আপনার যদি একটা ফার্ম হতো তাহলে কিরকম ভাবে করতেন। তো ইনশাল্লাহ আপনাদের সবার এক্সপিরিয়েন্সই আমি কালকে কালকে শুনবো, বাট নেক্সট ক্লাসে আমি সবার এক্সপিরিয়েন্সই শুনবো, কোনো সমস্যা নাই। এবং আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করবো, এবং আমাদের মূল যে টপিক, মূল যে এক্সটেরিয়র যে ক্লাস, সরি ইন্টেরিয়র যে ক্লাস, সেগুলো শুরু হবে নেক্সট ক্লাস থেকে। এরপরে আমাদের ইন্টেরিয়র পার্ট শেষ হয়ে গেলে, ভিজুয়ালাইজেশন শেষ হয়ে গেলে আমাদের আবার এক্সটেরিয়র পার্ট শুরু হবে। এক্সটেরিয়র পার্ট আবার শেষ হয়ে গেলে আমরা টোটালি ভিজুয়ালাইজেশনে চলে যাব, ভিজুয়ালাইজেশন আর অ্যানিমেশন নিয়ে কাজ করব। ক্যাম্পাসিয়ায় আমরা ইন্টেরিয়র ডিজাইনটা করব, ইন্টেরিয়র ডিজাইনটা যেহেতু আমাদের স্কেচআপে রেডি থাকবে, শুধু ওখানে আমরা ভিজুয়ালাইজেশন করব। ভিজুয়ালাইজেশন ওখানে কমপ্লিট হয়ে গেলে আমরা আবার হচ্ছে ভিজুয়ালাইজেশন ভিভে চলে যাব। কিন্তু ভিরেতে আমাদের একটা লম্বা কাজ আছে। ভিরেতে আমরা ইন্টেরিয়র এক্সটেরিয়র দুটাই রেন্ডার দেবো। ভিরেতে নাইট মোড, তারপরে এইচডিআরআই এইগুলো রেডি করা, বিভিন্ন ধরনের লাইটিং ফাংশন, এই জিনিসগুলো নিয়ে আমাদের হিউজ ক্লাস আছে, প্রায় 5 থেকে 6টা ক্লাস আছে। তো ক্লাস যত আপনারা যত আউটপুট যত দিবেন, তখন আমার মনে হবে যে হ্যাঁ আপনাদের হয়তো 24টা বা 25টা, আপনাদেরকে এখন মনে হচ্ছে 25টায় শেষ হবে বা 24টায় শেষ হবে। না ভাই, তাহলে আমি কিন্তু বলছি মনে হয় তো না ভাই। কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না। এখানে আপনারা অলরেডি দেখেন, এই যেই ক্লাসটা আজকে হচ্ছে তৃতীয় নাম্বার ক্লাস, এই তৃতীয় নাম্বার ক্লাসে অলরেডি আমাদের ইন্টিগ্রেটেড প্রজেক্ট আজকে শুরু করার কথা, সেখানে আমরা একটা ক্লাস অতিরিক্ত চলে আসছে এখানে। তো অলরেডি আপনাদের 25টা হয়ে গেছে, মনে করেন 25টা ক্লাস হবে যদি আল্লাহ ভাইয়া বাঁচায় আপনার রাখে। কাছে একটা দাবি আছে কিন্তু। আচ্ছা, আপনাদের দাবি দেওয়া যা থাকবে সব নোট ডাউন করে রাখবেন। লাস্টের দিকে আমাদের রাজুকের প্ল্যান সম্পর্কে একটু ধারণা দিবেন। না, এটা তো রাজুকের প্ল্যানটা আসলে শুনেন আমি কিভাবে? বলি, আপনাদের তো আপনার রিকোয়েস্ট করতে হবে না তো, এটা তো আপনার ক্লাস টপিকের মধ্যেই আছে, আপনার ফার ক্যালকুলেশন আছে তো। আমরা রাজুক নিয়ে ফুললি যখন এক্সটেরিয়র পার্ট শুরু করব, তখন আমরা রাজুক ফার্স্ট এক্সটেরিয়র বিল্ডিং নিয়েই শুরু করব। তখন আমরা এক্সটেরিয়র ফার্স্টে আমরা ফার ক্যালকুলেশনটা করব, কিভাবে ফার ক্যালকুলেশন করে, রাজুকের ড্রয়িংটা কিভাবে হয়, পৌরসভার ড্রয়িংটা কিভাবে হয়, সবগুলো নিয়েই একটা ক্লাস থাকবে আমাদের। দেন আমরা এক্সটেরিয়র পার্টটা শুরু করবো, ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নেই, স্টেপ বাই স্টেপ আমাদের এগুলা সব গোছানো তো, মানে ব্রেক করে কোনোটাতে যাওয়ার আসলে সুযোগ নেই। আমরা একটা জিনিস শেষ করে তারপর আবার একটাতে যাবো, আর এই ভাবার কোনো কারণ নাই যে হয়তো অনেকে আমাকে বলছে ভাই 2000 টাকা তো করছি, তো অনেকেই আমি অনলাইনে যেটা দেখছি যে 4টা 5টা ক্লাস হওয়ানোর পর হচ্ছে বন্ধ হয়ে যায়, তাহলে আপনাকে আমি এখন 2000 টাকা দিব কেন? আমি এখন 1000 টাকা দিব, পরে আবার 1000 টাকা দিব। আমি বলছি ওকে ফাইন, তাতে যদি আপনি খুশি হন, কোনো সমস্যা নাই, আপনি দেন, সমস্যা নাই। না, আবার আবার আপনি শুনেন, যেহেতু মানে কেউ মাইন্ড আপনাকে নেবেন যেহেতু না, আমি একবার ফ্রেন্ডলি বলতেছি। আবার অনেকেই আছে যে ভাই ঠিক আছে বুঝছি আপনি শিখাবেন, এখন কিন্তু আমি ফুল টাকা দিব না, এখন কিন্তু আমি 500 টাকা দিব, কিন্তু পরবর্তীতে আমি যখন দেখবো যে হ্যাঁ আপনি আস্তে আস্তে শিখাচ্ছেন, আমি আস্তে আস্তে পেমেন্ট দিব। আমি বললাম ওকে ফাইন, আপনি তারপরেও শেখেন, কোনো সমস্যা নাই, ওয়েলকাম। সেও কিন্তু ক্লাস করতেছে, এখানে আপনাদের মধ্যে আছে, আমি কিন্তু নাম বলতেছি না। কিন্তু এট এ টাইমে আপনাদের, আমি আমার যতগুলো লার্নার, এটা দিয়ে আমার হচ্ছে 8ম ব্যাচ, কারো কাছ থেকে কখনোই আমার টাকা চাইতে হয় 2-3টা ক্লাস যাওয়ার পরেই তাদের বিবেক বোধ জাগ্রত হয়েছে, এবং সেখান থেকে তারা অটোমেটিকলি পে করে দিচ্ছে। আমি কখনোই বলিনি যে ভাই আপনার অমুক দিন দেওয়ার কথা, তমুক দিন দেওয়ার কথা, আপনি দিলেন না, কিন্তু অটোমেটিকলি সে দিয়ে গেছে। আর যদি এরকম আমার যদি এটা দেখা যাচ্ছে যে আপনার বিবেক জাগ্রত হচ্ছে না, তাহলে তার কিছু করার নেই, তাহলে স্যার অটোমেটিকলি অনেক ফোন তো চলে যাবে। ঠিক আছে, ফোন চলে গেলে তখন আপনারও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। এই জিনিসগুলো করবেন না। আর সবচাইতে বড় বিষয় হচ্ছে যে ধৈর্যটা হচ্ছে সবচাইতে বড় একটা বিষয়, যেটা আপনাদেরকে বলবো যে এটা শেষ পর্যন্ত যাতে এরকম যেরকম উদ্যম আছে এখন, এই উদ্যমটা যাতে শেষ পর্যন্ত থাকে। ঠিক আছে, এট এ টাইম আপনাদের এরকম ভাবার কোনো সুযোগই নাই যে 24টা বা 25টা ক্লাসের বেশি হবে না, ক্লাস সংখ্যা কিন্তু বাড়বে আমাদের। তো এই না জন্য ভাইয়া, যেহেতু আপনাকে পেয়েছি, আপনার কাছ থেকে সব শিখেই ছাড়বো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ, হ্যাঁ আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করব। তবে গ্রুপে আপনাদের হেল্প গুলো আমার কাছে খুবই ভালো লাগছে যে একে অপরকে আপনারা অনেক কোঅপারেট করতেছেন। এরকম আমাদের প্রত্যেকটা মেসেঞ্জার গ্রুপেই সবাই কিন্তু হেল্পফুল, সবাই ফ্রেন্ডলি। হ্যাঁ,
সবাই সবাইকে আমরা হেল্প করব। আমরা এখানে শিখতে আসছি, আলটিমেটলি আমরা শিখে যেতে চাই। হ্যাঁ, দুই একটা হয়তো আমাদের ইয়ে থাকবেই যে হ্যাঁ আমরা এটা হয়তো পারতেছি না বা ওইটা আলাদা ইস্যু, কিন্তু ওইটাও আমরা দেখবো যে আসলে ওই দুই একটা জিনিসটা কি, ওইটাও আমরা দেখবো, সমস্যা নাই। তো বিষয়গুলা হচ্ছে ক্লাসটা আর হচ্ছে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। কারো কোনো কোশ্চিন আছে বলেন আমাকে। স্যার আবার যদি একটু এই রেফার আমাদের হোমওয়ার্ক বা এটা কি থাকবে, বুঝিনি। অ্যাসাইনমেন্টে কি কি থাকবে আর কি? আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদের একটা ছোট করে একটা পাওয়ার পয়েন্টে অ্যানিমেশন করবেন। এটি অ্যানিমেশনটা যাতে 30 সেকেন্ডের উপরে যাতে না হয়, ঠিক আছে? ভিডিও মানুষ কতক্ষণ দেখে? সর্বোচ্চ 30 সেকেন্ড। অ্যাড গুলো কিন্তু 30 সেকেন্ড 40 সেকেন্ড এরকম হয়। 2-3 মিনিট ধরে ভিডিও দেখার কারো অভ্যাস আছে নাকি? এত কেউ ভিডিও দেখে? ফেসবুকে যখন আমরা স্ক্রল করি কতক্ষণ দেখি? 2-3 সেকেন্ড, ভালো লাগলে দেখি, না লাগলে স্কিপ করে চলে যাই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ভাইয়া বলেন। ভাইয়া আমারও। স্যার আমি ওই ম্যাটেরিয়ালসটা আনতে পারতেছিলাম না, আপনি বলছিলেন ক্লাসের লাস্টে মনে করাই দেওয়ার জন্য। ওকে ওকে, আমি দেখাবো। আর কারো? থ্যাংক ইউ স্যার। স্যার আমার যে সফটওয়্যার আমাদের গুগল ড্রাইভে আছে, কোনটা? হ্যাঁ ক্যামটেশিয়া। হ্যাঁ হ্যাঁ, ক্যাম্পাসে আছে তো, দেখালাম তো। ভাইয়া আমার ড্রাইভে আমি আসলে পাচ্ছি না, এই জন্য। কি বলেন? একই ভাইয়া ড্রাইভ আমার সবাইকে ড্রাইভেও দেওয়া হয়েছে। পাচ্ছিলাম না। স্যার আমার একটা একটু প্রবলেম সময় ছিল দিন। আমিও পাচ্ছিলাম না। স্যার আমার একটা প্রবলেম স্যার আমরা ওই যে স্যার 3D ওয়্যার ফ্রেম থেকে, 3D ওয়্যার হাউস থেকে যখন আমরা কোনো কিছু ডাউনলোড দিই স্যার, সেটা আবার আমরা আমাদের যে ড্রয়িং এ সেটাকে অ্যাটাচ করতে পারতেছি না, দেখা যাচ্ছে না স্যার। এই একটা প্রবলেম। আর একটা প্রবলেম হলো আমরা ট্রুবেন নিয়ে যখন স্যার কাজ করলাম আমি, তখন স্যার ওখানে যে সেগমেন্ট গুলো আসলে থাকতেছে, আমরা স্মুথ করেও আমি আসলে ওইটা থেকে যাচ্ছে কেন এটা বুঝতেছি না। আচ্ছা, আমি দেখতেছি। আর আচ্ছা, হলো স্যার তারপর? নদীতে, নদীর তীরে যখন স্যার গাছ বসাতে যাচ্ছিলাম, তখন ওটা এত বেশি হ্যাং করে ফেলছি স্কেচার যে আর আমি বসাতেই পারিনি, এই জন্য ওই ড্রয়িংটা আর দিতে পারিনি। নো প্রবলেম, সমস্যা নাই। ওকে। স্যার আমার একটা প্রবলেম ছিল স্যার, ওই যে আপনার 3D আর্টস, ওই যে স্যার গাছপালা স্টুডিও যেটা স্যার, ওইটা স্যার ভাইয়া আমি তো খুঁজে পাচ্ছি না স্যার আচ্ছা, আমি দেখে এক্সটেনশন দিচ্ছি। থেকে। আচ্ছা, হ্যালো। এখানে এখানে আপনারা কোন ক্যাম্পাসিয়া পান নাই, তাই তো? এই যে ক্যাম্পাসিয়া, এই যে। কিন্তু আমারই তো আমি এটা দেখি নাই। ভাইয়া আমারটাতেও নাই। ভাই আমারটাতেও নাই। হাই সবাই হাই। চেক করলেই হয়, আছে স্যার আমাদের। সবারটাতে দিয়ে দিছে। এই দেখ, আমি একটা লোডিং দেখাই। একটু রিফ্রেশ করে এখানে দেখতে যে মেলটা, হ্যাঁ, এই একই মেল আমি সবাইকে দিছি, আলাদা করে কাউকে কোনো মেল দিইনি। একই মেল দেখেন, আপনাদের সবাইকে দেওয়া হয়েছে। একটা আমি এখন আবার চেক করলাম, আমারটা তো আসেনি। স্যার ওইটা মানে মিস্টেক হয়েছে, আমারটা তো নাই। ভাইয়া আমারটাতেও নেই। কোনো কারণে মুছে যাওয়ার সম্ভাবনা আছে, ক্যাম্পাস হতে পারে। আচ্ছা, ক্যাম্পাসে আছে কার কার? স্যার হ্যাঁ আমার স্যার ক্যাম্পাসে আমার আমার আগে থেকে ইনস্টল দেওয়া আছে, বাট মানে স্যার এখন আপনার আসেনি। ড্রাইভেই পাইছি স্যার আমি। আচ্ছা, ওকে, আমি আবার এটা আপলোড করে দেবো। আমি আপনাদের কি কি লাগবে? পাওয়ার পয়েন্ট দিতে হবে। জি স্যার পাওয়ার পয়েন্ট দিয়ে দিন। ভাইয়া পাওয়ার পয়েন্টে দিলে ভালো হতো, কারণ আমার কাছে যেটা আছে সেটা পুরাতন ভার্সন, তো এর আগে কাজ করছি। আচ্ছা, পাওয়ার এত পয়েন্ট এত দেবো আর করা হচ্ছে ভালো। ক্যাম্পাসিয়া। ওকে, এই দুইটা আমি ড্রাইভে দিয়ে দিচ্ছি। ভাইয়া ওই এটা হয়তো ড্রাইভটা আবার মেগাতে দিয়ে দিব, দেওয়া যায় না মেগাতে। পুরোটাই সফটওয়্যারের? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ বলেন। আমরা যারা টুকটাক একটু কাজ পারি, আমাদের জন্য স্পেশাল কি থাকবে? আপনাদের জন্য স্পেশাল থাকবে, ভিড়ের অ্যাডভান্স ক্লাস থাকবে। আর আচ্ছা এখনো আচ্ছা স্পেশাল, যখন কালকে থেকে যখন নেক্সট যখন ইন্টারনাল ক্লাস শুরু হবে, তখন দেখবেন প্রত্যেকটা ক্লাসে আপনার জন্য স্পেশাল। আচ্ছা আচ্ছা, হতে পারে। এন্টারটেইনমেন্ট। স্যার আমার যে প্রশ্নটা আর ছিল স্যার, ইন্টেরিয়র ক্লাস কি স্যার, এটা হাউস বিল্ডিং এর উপরে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে হচ্ছে কি, আমরা ম্যাটেরিয়াল ইউজ করতে পারতেছি না, তাই তো? ফার্স্ট কজ, স্যার আমার যাদের একটু যাদের সেট প্রবলেম করতে নাই, সমস্যা। যাদের প্রবলেম নাই তারা লিভ করতে পারে, কোনো সমস্যা নাই।
ভাইয়া পার্সেন্টেজ আজকে সময় তো বেশি হয়ে গেছে। প্রেজেন্ট অ্যাটেন্ডেন্স নিবেন না ভাইয়া? অ্যাটেন্ডেন্স কালকে নিব, বৃহস্পতিবার। স্যার আমার এটা স্যান্ডবক্সের সমস্যা আছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমাদের হলো ইয়ে ম্যাটেরিয়াল আসতেছে না। ম্যাটেরিয়াল কার আসতেছে না? স্যার আমার ওকে, আমি এখান থেকে একটা অবজেক্ট নিলাম। দেখেন এখানে আমি ম্যাটেরিয়ালস দিব, তাই তো? যেমন ধরেন আমি এখানে দিব, এখান থেকে যদি আমি ম্যাটেরিয়াল সিলেক্ট করি কালার, স্যার আমার ম্যাটেরিয়ালস যে টুলটা এখানে আছে ওইটাই আসতেছে না। মানে এখানে এন্টিটি ইনফো আছে, দেন ম্যাটেরিয়ালস এই টাইপের যে বক্স গুলো আছে ওই বক্সটাই আমার নাই, ওই কমান্ডটাই আমার নাই। কি বলেন এগুলা? ডিফল্ট ট্রেটা থাকতে হবে। ডিফল্ট ট্রে তো আর ডিফল্ট থাকার এটা কথা। তো পেন্ট বাকেটে ক্লিক করেন, এই যে এখানে পেন্ট বাকেটে ক্লিক করলে তো এটা চলে আসার কথা। অনেক সময় হাইড হয়ে থাকে, একটু সাইড থেকে টান দিয়ে নিয়ে আসতে হয় স্যার। না ভাইয়া, আমার মনে হয় ওই যে যেগুলা আপনার পাশেতে থাকে এই টুল বক্স গুলা, এগুলা মানে এই ফ্রেন্ড গুলা একটা ওনার কাছে নেই আর কি, বা কোনটা কোনটা প্রয়োজন সঠিক ওইটা হয়তো উনি বুঝতেছে না, কোনগুলা রাখতে হয় কোনগুলা আনতে হয়। স্যার আমি আপনাকে ছবি দিব, আমি দেখাবো ক্লাসে। আচ্ছা, আমাকে একটু ছবি দিন তো। আর আর কার কি সমস্যা যে আচ্ছা, আপনার স্যান্ডবক্স কাজ করতেছে না? স্যান্ডবক্সে আসলে আমি এই কাজটা একটু হইতেছে না। আমি আচ্ছা, এটা কেন হচ্ছে না আমি বলি। স্যান্ডবক্সটা এখানে নিয়ে পর এখান থেকে অনেক দূর পর্যন্ত নিবেন না। এখানে ওগুলো এখানে জুম করে কাছে আসেন। কাছে আসানোর পর এখান থেকে অল্প একটু জায়গা জুড়ে নেন। অল্প একটু জায়গা জুড়েও হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা আরো একটু বড় নিতে হবে, তাও হচ্ছে না। স্যার টুল স্টেট আবার নেন স্যার। ফাইল আমি এই যে যখনই ওপেন করতেছি হয়েছে তো। প্লাগইনসগুলো আবার মানে প্রথম যেভাবে আসে ওইরকম আসতেছে বারবার। এটা কি আমার ইনস্টলেশনের প্রবলেম? বুঝি নাই। নিছেন স্যার, এই স্যান্ডবক্সের তো এখানে 5টা অপশন না, প্রথম কোনটা নিছেন? এই যে এটা ক্রিয়েট এ প্রিমার মেশ ফ্রম স্কেচ। আমারও তো হয় না, দেখতেছি আপনার আমারও লাগছে। ভাইয়া প্রবলেম তো আমারও হচ্ছে এখন। আমি করতেই পারতেছি ভাইয়া এটা বড় জায়গাতেই নিতে হয়, এটা ছোট নেওয়া যায় না। এই তো হয়েছে। অনেক সময় যেটা হয় যে আমরা ছোট করে নেই, নেয়ার সময় সেটা হয় না, আবার 2-3টা ঘর নেওয়ার পরে হবে। একটু বড় করে নেন, দেখবেন হয়ে যাবে। স্যার একটা কথা ছিল, এই যে যে ছোট ছোট ঘরগুলা এগুলা যে ইরেজ ছাড়া কি অন্য কোনো অপশন দিয়ে তাড়াতাড়ি রিমুভ করার কি কোনো সিস্টেম আছে? এগুলার সিস্টেম সফটওয়্যার স্মুথ থেকে করতে পারেন। আর স্যার বলছিলাম এফএফডি টা যদি একটু দেখাই দিতেন। এই যে এটা না, এফএফডি এর যে টুলস এর কাজটা এটা একটু যদি দেখাই দিতেন। স্যান্ডবক্সের একটু কাজটা একটু করে স্যান্ডবক্স যে উপরে উঠায় না, উপরে উঠায় তারপর নিচে না। এটা স্যার ওই এই যে যে এখানে মনে এখানে করেন আমি নিছি, এটাতে এখানে ডাবল স্যার ক্লিক এই যে করে স্মুথ এই যে স্মুথ স্মুভ আছে এটা দিয়ে যে উপরে উঠাবেন এরকম করে। একটা অনেক প্লেস বড় হয়ে গেছে। করা যাচ্ছে না। দাঁড়ান, করা যাবে না, যাবে কই? স্যার আপনার স্যান্ডবক্সের কালারটা কেমন আর আমারটা অন্যরকম স্যার। আরে যা আসে আসুক, কালার কাজ তো হচ্ছে নাকি সেটা বলেন। আর কাজ হচ্ছে স্যার। আরেকটা বিষয় ছিল স্যার, ওইটার নিচে যে এই যে গ্রাসের যে স্যার ইয়াটা নিয়ে আসছেন, ওইটা কোথা থেকে নিয়ে আসবো স্যার? আমি তো খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা এটা হলো এটা হচ্ছে দেখেন, এখন স্মুথ যদি আমি এটাকে নেই, এই যে দেখেন উঁচা হচ্ছে নিচে হচ্ছে। এখন এটা হচ্ছে আমার ছোট হয়ে গেছে, তাই না? এটা একটু বড় নেই, সমস্যা কি? ডাবল ক্লিক স্মুথ। ঘরগুলো স্যার অনেক বড় বড় আসছে যে। হ্যাঁ, আমি ঘরগুলো যে ছোট জায়গা এই জন্য বড় আসছে। আমি যদি বড় নিতাম তাহলে বড় আসতো। এটাকে স্মুথ করার জন্য আমাদের অনেকেই বলতেছে ভাই এটা কাজ করতেছে না কেন। এটাতে আপনার এটা যদি স্কেলটা আমি যদি সরায় দেই আমার ডান দিকে, তাহলে এটা স্মুথ হবে, এই যে এরকম। স্যার ফুল সরিয়ে দেওয়ার পরেও স্যার স্মুথ হচ্ছে না স্যার। অনেক সময় স্যার দাগগুলো থেকে যায় স্যার, ওই যে দাগগুলো দেখা যাচ্ছে। গুলো আছে গ্রিড গুলো দেখা যায়। কই দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না।
নিচের বক্স দুইটাতে হচ্ছে টিক মার্ক থাকা লাগে, ওটা না থাকলে স্মুথ হয় না। হ্যাঁ, নিচের বক্স দুটোতেও টিক মার্ক আছে, আবার ওটাও প্রায় তো 100% আপনাদের মনে হয় গ্রুপেও একজনকে বললাম যে নিচে মার্ক করে দেখাইছি যে এগুলো টিক দিয়ে স্কেলটা বাড়ান। না ভাইয়া, অনেক সময় ওই যে স্যার উঁচা আমরা নিচু টিক করার দিছি। জন্য ওই যে শ্যাডো গুলো দেখা যায় হালকা, ওই যে শ্যাডো গুলো দেখে, এগুলো তো মনে হয় ওই যে উঁচা নিচু করার জন্য একটা হ্যাঁ শ্যাডো হ্যাঁ, দেখা এগুলো যায়, তো ওটা তো শ্যাডো অন্যদিকে শ্যাডো করলে দেখা যাবে না। আচ্ছা, আর কি হয়েছে? এফএফডির কি হয়েছে বলেন? স্যার আমার একটা প্রবলেম ছিল, আমি যতবারই আমার সেভ করা ফাইলে ঢুকতেছি প্লাগইনস প্রথমবার ইনস্টল দেওয়ার পর যেরকম আসতেছে সবগুলো আবার আবার সেম বারবার আসতেছে। হ্যাঁ, এটা কি ওইটা আমার? আগে সুন্দর করে যখন সেট করে নেবেন, আগে সেট করে নেওয়ার পর এই ফাইলে গিয়ে আগে সেভ করবেন, ফাঁকা স্যার ফাইল। এরকম করছি স্যার, তাও বারবার আসতেছে, বের হইলে আবার নতুন করে ঢুকলে আবার সবগুলাই আসতেছে। কি বলেন এগুলা? এই যে এটার হলো সলিউশন হচ্ছে যখন এরকম আসে, আমারও তো এরকম আসে, ঠিক আছে? তো আমার এখানে আসতেছে না কেন? আমি যখন কাজ করছি এখানে, কাজ করানোর পর একটা সেভ করতে হয়। যদি জি প্রথমেই জি যদি আপনি সেভ না করেন তাহলে কিন্তু বারবার আসবে। ওইটা 2-3 বার আমি আসানোর পরে আর প্রবলেম, এগুলো আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনাকে ইনবক্সে দিব স্যার। আচ্ছা, আর কারো কোশ্চিন? চলে যায় ফাইল। স্যার কোয়েশ্চেন না, তবে একটা জিনিস জানতে চাচ্ছি, মানে আমরা যে ইন্টেরিয়রের পার্ট গুলো করব, ওগুলাতে কি আমরা ওয়ার্কিং ড্রয়িং ও করব? ইন্টেরিয়র ড্রয়িংটাতে আমরা ফুল একটা প্রজেক্ট প্র্যাকটিক্যালি কিভাবে হয়, হ্যাঁ, ওইখানে আমরা প্রথমত আমরা হচ্ছে অ্যাজ এ সাইটে গিয়ে আমরা কি করি, প্রথম টপিকটা আমাদের থাকবে সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কিভাবে ডিলিংস করি, কাজটা আমরা কিভাবে পাই। এরপরে আমরা কিভাবে কি করি, সাইট ভিজিট কিভাবে করি, কি কি ভাবে সাইট ভিজিটটা করা হয়, কি কি ডকুমেন্টস লাগে আমাদের সাইট ভিজিট করতে গিয়ে। দেন সাইট ভিজিটে গিয়ে আমাদের স্কেচ করতে হয়। তো আমাদের প্রথমত স্কেচ, কালকের মূল বিষয়টা থাকবে স্কেচের উপরে। তো আমরা কিভাবে স্কেচ করব, স্কেচে কি কি ইনফরমেশন আমাদের থাকবে, এই ইনফরমেশন ওগুলো ওকে হয়ে যাওয়ার পর আমরা অটোক্যাডে এই স্কেচটাকে একটা প্ল্যান তৈরি করব, ঠিক আছে? আমরা সাইটে যেভাবে অ্যাজ পার সাইট কন্ডিশন ছিল, সেই অ্যাজ পার সাইট কন্ডিশনে আমরা একটা প্ল্যান তৈরি করব যে সাইটে এই ছিল, এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে এই। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট XYZ যেটা আছে সেটা নিয়ে এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা নতুন ফ্লোর প্ল্যান তৈরি করব। তৈরি করানোর পর সেই ফ্লোর প্ল্যানে আমরা ফার্নিচার লেআউট করব, ইলেকট্রিক্যাল লেআউট করব, তারপরে যদি প্লাম্বিং প্রয়োজন হয় করলাম, যদি না হয় করলাম না। এক্সটেরিয়র না, ইন্টেরিয়র বলছি আমি। ইন্টেরিয়রেরই তো বলতেছি। ইন্টেরিয়রের? হ্যাঁ, ইন্টেরিয়রের আপনি করবেন না? ইন্টেরিয়রে আপনার হচ্ছে ইলেকট্রিক্যাল ড্রয়িং করতে হবে না? না, আসলে বিষয়টা হয়েছে কি, আমরা যখন ইন্টার্ন করতে গেছিলাম না, এরকম অনেকগুলা 3D পিকচার দিয়ে দিছিল যে তোমরা এগুলার ওয়ার্কিং ড্রয়িং করো, তো হ্যাঁ করার হ্যাঁ পরে হ্যাঁ, সেটা আমি বলতেছি, শুনেন। আচ্ছা ওয়ার্কিং ড্রয়িং তো করতে হবে। সেটা হচ্ছে আপনি মনে করেন এইভাবে আপনি হচ্ছে ড্রয়িং গুলো করলেন, আগে প্রথমে হচ্ছে আপনার তো কাজটার জন্য প্রপারলি আগে সিভিলের যে কাজগুলো সেইগুলো আগে আপনাকে ইনশিওর করতে হবে। জি আপনি তার আগেই তো হচ্ছে ফার্নিচার তৈরি করতে পারবেন না। না ফার্নিচার কি টাইলস লাগানোর আগে ফার্নিচার কি বসাইতে পারবেন? না না তাহলে আপনাকে আগে কি করতে হবে, টাইলস যা অনেক অনেক আমাদের হচ্ছে ডেভেলপার যে ফ্ল্যাট গুলো থাকে ওইগুলাতে গিয়ে দেখবেন যে টাইলস লাগানোই নাই। তো টাইলস লাগানো নাই, দ্যাট মিনস সেখানে প্লাম্বিংটা জাস্ট মেন লাইন গুলো করা আছে, আমার হচ্ছে কিচেনের লাইন গুলো করা নাই। জি স্যার। তো তাহলে সেগুলো আপনাকে করতে হবে। ইলেকট্রিক্যাল লাইন গুলো আপনি কি সিলিং দিয়ে নিতে চাচ্ছেন নাকি ফ্লোর দিয়ে নিতে চাচ্ছেন, সেই জিনিসগুলো আপনাকে ইনশিওর করতে হবে। এই জিনিসগুলো ইনশিওর করানোর পর আপনি ফার্নিচার ডিজাইনে যাবেন। ফার্নিচার ডিজাইন হয়ে যাওয়ার পর যখন এটা সবকিছু রেন্ডারিং টেন্ডারিং সবকিছু আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন কি সাইটে এক্সিকিউশন করতে হবে। জি সাইটে এক্সিকিউশন করানোর জন্য আপনার ওয়ার্কিং ড্রয়িং লাগবে। তো তখন আমাদের ওয়ার্কিং ড্রয়িং করতে হবে। তখন আমাদের ইমেজ থাকবে এক পাশে, পাশে ওয়ার্কিং ড্রয়িং থাকবে, সেখানে সেকশন থাকবে, এলিভেশন থাকবে। জি জি স্যার। এরপরে আমরা সেটাকে পিডিএফ করব, পিডিএফ করে আমরা সাইটে কিভাবে ড্রয়িং গুলো পাঠাই সেই ফর্মালিটিস গুলো আপনাদেরকে দেখানো হবে। এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ ক্লাসে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। নট অনলি একটা ফ্ল্যাটের শুধু ইন্টেরিয়র না, আমাদের এখানে কিচেনটাকে ভেরি ইম্পর্টেন্ট হিসেবে রাখা হয়েছে, অনেক ইম্পর্টেন্ট। মানে কিচেনে আমরা 2-3টা ডিজাইন দেখবো কিচেনের। তো কিচেনেরও ওয়ার্কিং ড্রয়িং থাকবে, আপনার ওভারঅল সবকিছুর ওয়ার্কিং ড্রয়িং থাকবে। তো এগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ হবে।
এগুলা নোট করে রাখেন, কোনো কিছু যদি মিসিং হয় আমাকে মনে করাই দিবেন, তবে জি মিস স্যার। হওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ। জি স্যার, মানে হয়েছিল কি ওইখানে মানে দুইজন আর্কিটেক্ট ছিল, তো তো দেখা যায় যে উনি এরকম কমান্ড করে গেছে ওনার মতে কাজ করলে, আরেকজন সেটা এসে বলতেছে যে না এটা তো প্রফেশনাল হয় নাই বা অনেক ধরনের ভুল রয়ে গেছে, মানে সব মিলাই বুঝতেই পারি নাই যে আসলে কোনটা করলে সঠিক হবে। ওকে, অপেক্ষা করেন, ইনশাল্লাহ ভালো কিছু এখান থেকে পাবেন আই থিংক, এবং বুঝতে পারবেন যে আসলে প্রফেশনাল আসলে এক একজনের কাজ করার ট্রেন্ড এক এক রকম। তবে জি আমি মোস্ট অফ, আমি বলবো না যে 20-30টা 50টা কাজ করছি, এরকম না। আমি যে কয়েকটা কাজ করছি খুব স্ট্যান্ডার্ড কাজ করছি। জি আমি জি হয়তো ইন্টেরিয়র বিল্ডিং করছি হচ্ছে 3টা বিল্ডিং এর হচ্ছে কাজ করছি ইন্টেরিয়রের, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল। আর জি হচ্ছে জি আপনার হচ্ছে রেস্টুরেন্ট করছি একটা, আর হচ্ছে আপনার মার্বেলের শোরুম করছি একটা। এত জি বেশি ডিজাইন করি নাই। আর এক্সটেরিয়রের হচ্ছে ভালো কয়েকটা এক্সপেরিয়েন্স আছে এক্সটেরিয়র বিল্ডিং এর। তো মানে ভালো বলতে খুব ভালো এক্সপেরিয়েন্স আছে। তো মোটামুটি আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারবো আই থিংক, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার স্যান্ডবক্সের নিচের ওই যে ক্রাশের প্লাগইনটা একটু দেখাই দেন কোথায় থেকে স্যান্ডবক্সে নিচে স্যার, যেটা হচ্ছে 3D আর স্টুডিও স্যার। এটা এখানে এই যে লিখে সার্চ দেন, এখানে কি লেখা আছে নিউ, এখানে 3D এখানে লেখেন এই যে এক্সটেনশন ওয়্যার হাউস। স্যার এখানে সার্চ দিয়ে পাইনি তো স্যার। এখানে তো ওই যে আপনাদের ইউটিউবে এটা দেওয়া আছে, এখানে লিখবেন ট্রি। ভাই আপনার ইউটিউব চ্যানেলের নামটা এবার একটু বলেন তো। এই যে 3D ট্রি মেকার এখানে আছে, তো এই যে এটাই। আমি তো সার্চ করছিলাম 3D আর্টস, ওই যে ওইটা দিয়ে। এই তো। আর এখানে দেখেন আর আর একটা আছে, এখানে আছে নাকি আমি একটু দেখাই। না এখানে আমি লজ্জা লাগে ভাই, ইউটিউব চ্যানেলের কথা বলতে আমার লজ্জা লাগে, কারণ অনেকেই এটা নিয়ে অনেক ইয়ে করে, এই জন্য আমি বলি না। না আসলে ভাইয়া আমি আবার ইউটিউবিং করি তো। ও আচ্ছা, সেটা কোনো ইস্যু না, এখানে আমি দেখি তো আছে কিনা। আচ্ছা এখানে হচ্ছে আপনার 3D আর্ক স্টুডিও, দেখি তো কয়টা ভিডিও এখানে থাকার কথা। না এখানে দেওয়া নেই, এখানে দেওয়া নেই। আপনার হচ্ছে এখানেই এক্সটেনশন ওয়্যার হাউসে যাবেন, যা এখানে ট্রি লিখলেই চলে আসবে, তারপরে ওখানে 3D ট্রি মেকার, ওখানে এই যে এই সিম্বলটা চলে আসবে এখানে, এখানে শুধু লিখবেন TREE লেখার পরে হ্যাঁ, আপনি যে প্লাগইন গুলো ইউজ করছেন এগুলোর কি একটা লিস্ট দেওয়া যায় তাহলে সুবিধা হতো আর কি। আহ আমি চেষ্টা করতেছি, দেখি কি কি আছে এখানে ইম্পর্টেন্ট, এগুলো আমি একটা লিস্ট দিয়ে দেবো আপনাদেরকে। ভাইয়া সার্কেলের ভার্টিক্যাল লাইন খুঁজে পাচ্ছি না, সার্কেলের ভার্টিক্যাল লাইনটা। ওই FFD এর হ্যাঁ এই যে এখানে দেখেন, নিলাম, দেওয়ার পরে এখানে টানে তুললাম, লাইন আসছে, আসে নাই, তাই তো। না, ডাবল ক্লিক, রাইট মাউস ক্লিক, এখানে সফট এন্ড স্মুথ করে গেল, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটাকে যদি আমি নিচের দিকে নিয়ে আসি তাহলে তো চলে আসছে লাইন। নিচের এই যে দুটা যে অপশন আছে এই দুটাতে ক্লিক করে রাখবেন, রাখে এটা একবারে এখানে স্কেলটা এদিকে থাকবে, এটা নিয়ে আসে 0-তে রাখবেন, স্কেল 0.0 ডিগ্রি, 0.0 ডিগ্রি, তাহলে চলে আসবে। হ্যাঁ, আমি এই তিনটা ক্লিক না করলে এই দাগগুলো আসছিল না, এটা নিয়ে অনেক ভুগছি। পরে দেখি 3টা ক্লিক করতে। ও এই যে ভাইয়া আমারটা কোথায় click এরকম করে লাইন আছে না, ওই যে প্রথম দিকে মানে ডাবল ক্লিক করলে আপনার ওই যে জিরজির করে আচ্ছা, যে ইটা মনে দেখায়। করেন মনে করেন লাইন আসলো না, লাইন না আসলে কি করা যাবে না? করা যাবে, ওই যে উপর থেকে আবার লাইন টেনে টেনে করা যায়, আমি লাইন ওভাবেই এই করছি। দেখিয়ে মনে করেন এটা নিলাম, নেওয়ার পরে এখানে দিলাম, এখন দেখেন এখান থেকে এই পয়েন্টটাই কিন্তু ঠিক আছে, এই হ্যাঁ পয়েন্ট, পয়েন্টটা এই দেখা যায়। এই পয়েন্ট, এই পয়েন্ট, তো মানে ইয়ে হওয়ার কিছু নেই, পাজেল হওয়ার কিছুই নেই। এখান থেকে নিয়ে এখানে দেন, এখান থেকে নিয়ে এখানে দেন, সমস্যা নেই, সবগুলা আসলে কে বলছে। আর যদি লাগে তাহলে তো আমাদের সিস্টেম জানা আছে, ডাবল ক্লিক করবেন, রাইট মাউস, এখান থেকে সফটওয়্যার স্মুথ চলে আসছে অটোমেটিক্যালি। যদি এখানে না আসার কারণ হচ্ছে
যদি আমার নিচের এই দুটাতে না থাকে আর এটা যদি আমার এই যে এই লেভেলে থাকে বা মিড পয়েন্টে থাকে অলওয়েজ, তো সেই ক্ষেত্রে আমাদের আসে না। তো জাস্ট নিচের এই দুটাকে আমরা ক্লিক করে দিই, এইটাকে টানে 0-তে দিব, 0.0 ডিগ্রিতে দিলে এটা চলে আসবে। ঠিক আছে? ভাই আমার স্কেলিংটা কাজ করতেছে না। স্কেলটা আপনার এখান থেকে যদি এই যে ইয়েটা আছে স্কেল, এখানে বাম দিকের যে আমাদের টুলবার, এখান থেকে যদি আপনি নেন তাহলে হবে না। কিবোর্ড থেকে স্কেল প্রেস করে দিতে হবে, এস প্রেস করতে হবে কিবোর্ড থেকে। এই যে ভাই এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ের জন্য কি খুব ঝামেলায় পড়ে যাচ্ছে, হ্যাঁ। আমি মানে একদম বিগিনার লেভেল, তো আপনি যদি একটু সমস্যা বিষয়গুলো নাই, কনভার্ট এই শোনেন আমি বলেন। বলি, আপনার তো হতেই পারে, সমস্যা নাই। আমি কিন্তু এগুলাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। আপনার ছোট ছোট বিষয়গুলো আমাকে অবশ্যই অলওয়েজ কোশ্চেন করবেন। আর এমন নয় যে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, এটা ক্লাসের শুরুতে হোক বা শেষে হোক, যে কোনো একটা সময় আপনার এই প্রবলেমটা সলভ করে দেওয়া হবে। ইভেন এখানে যদি আমরা সময় ব্যস্ততার কারণে যদি এখানে নাও হয়, তাও তো আপনার ইনবক্স, আমার মোবাইল নাম্বার অলওয়েজ ওপেন আছে, এমন তো নয় কারো স্যার ফোন কেটে দিছি। স্যার এখানে অফসেট নিয়ে করলে হবে না স্যার? অফসেট নিয়ে করতে পারেন, আপনি যেভাবেই হোক মডেলটা দাঁড় করাতে পারলেই হয়েছে। প্রসেস তো অনেক হয়ে থাকতে পারে, যেমন আপনার বাজারে যাওয়ার বিভিন্ন রাস্তা থাকে না, কিন্তু সহজ যেটা সেটা মেনটেন করা উচিত। জি ওকে, স্যার। আচ্ছা ভাইয়া একটা কথা ছিল। স্যার হ্যাঁ স্যার বলেন। ওই যে গুগল থেকে যে 3D ওয়্যার হাউস থেকে যে আমরা বোর্ড বা অন্য কিছু যে ডাউনলোড করি, ওইটা তো আমি আমার ড্রয়িং এ নিতে পারতেছি না স্যার, ওইটা একটু বুঝিয়ে দিলে বোর্ড হবে। বলতে? মানে আমরা নৌকা টোকা যে আমরা ডাউনলোড করলাম স্যার, ও করে আচ্ছা তো আচ্ছা, ওটাকে ড্রয়িং এ আবার নিব। জি ড্রয়িং এ নেবেন, জি স্যার, স্কেচ আপ যখন আমরা যে কাজে যখন মানে আমরা ওটা স্কেচ আপে বসাবো। নেবেন, স্কেচ আপ ফাইলে নেবেন। জি 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 স্যার, স্কেচ আপ ফাইলে। তো মনে করেন আমার এখানে আছে, ওইটাতে আমি কাজ করছি, এখানে যে বোর্ড আছে নাকি আমি একটু দেখে নেই। এটাকে জাস্ট ওখানে গিয়ে কপি এখানে নিয়ে এসে পেস্ট করলেই হয়ে যাবে। স্যার আমার তো পুরো স্কেচ আপ ফোল্ডার আকারে চলে আসে আর কি, সফটওয়্যার আকারে চলে আসে, ইমেজ আকারে আসে না স্যার। দেখি কেমনে আসে। যখন এই আসবে যে না এটা তখন যেমন আমাকে ইমেজ। সবাই শোনেন, সবাই এনিডিক্স ইনস্টল করবেন। প্রবলেম হলে আমাকে বলবেন যে ভাই এটা আমাকে একটু দেখাই দিন, পরে জি আমি স্যার। আপনার এই টিম ভিউয়ারে আপনার পিসিতে গিয়ে ওইটা আপনাকে জি দেখাই দিয়ে স্যার। আসবো। হতাশ হওয়ার কিছুই নাই, প্রয়োজন পড়লে ওইটা হোল্ড রাখবেন, রেখে বাকিটা করেন, সমস্যা নেই। এই দেখেন এখানে নৌকা আসছে, হ্যাঁ, জি সিলেক্ট, স্যার। কন্ট্রোল সি, ঠিক আছে, কন্ট্রোল ও সি, কপি করতে হবে, জি স্যার। হ্যাঁ, আবার এখানে নিয়ে আসে কন্ট্রোল ভি, এই যে নৌকা চলে আসছে। ও জি স্যার, এইখানেই হচ্ছে না। ভাইয়া আমার 3D ওয়্যার হাউসটা কিন্তু নৌকা যখন চলে আমি আসছে কি, ঢুকতে অর্ধেক চাই নৌকা তখন আসছে, আর অর্ধেক নৌকা আসে নাই। এটা কিভাবে হলো স্যার? কারণ আপনার এখানে যে নৌকাটা, এটা আগে চেক করেন, এটা কি অর্ধেক আছে না ফুল আছে। ফুল থাকলে এটা তো এটা এই পাট ফুলই একটা আছে। এই পাট একটা, দুইটা, তাহলে এই ও দুটাই আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এই নৌকাগুলা কি স্যার ওই থেকে ওয়্যার হাউস থেকে নিতে পারবো না? কন্ট্রোল ভি। হ্যাঁ নিতে পারবেন না কেন, আমি তো ওখান থেকে নিয়ে আসছি, আমি কি বানাইছি না। এই যে দেখেন নৌকা চলে আসছে। এখন এখানে কথা হচ্ছে, আমি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল ভি করছি, আর আপনি এখান থেকে যেটা করতে পারেন, ওটা না করে যদি এটা এখানে সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে এখানে কপি করার কোনো অপশন আছে কিনা দেখেন। না যদি থাকে, এখানে এই যে ফাইলে আসেন বা এডিটে আসেন, এডিটে আসলেই তো কপির অপশনটা পাচ্ছেন, তো এখানে কপি করেন, কপি করে এখানে আবার এই ফাইলে আসেন, আবার এডিটে আসেন, পেস্ট করেন, দেখেন এখানে চলে আসছে। জি স্যার। জি কন্ট্রোল সি স্যার, থ্যাংক ইউ কন্ট্রোল ভি স্যার। মানে কপি পেস্ট করতে হবে, দ্যাট মিন্স এটা। জি স্যার, এরপরে আরেকটা প্রবলেম হলো স্যার, আমার ল্যাপটপ হলো কোর i5 7 জেনারেশন স্যার। এখানে 8 GB র্যাম আর 4 GB গ্রাফিক্স কার্ড আছে, এটা দিয়ে কি আমি চলতে পারবো কিনা স্যার? প্রথমে আপনাকে ইনশিওর করতে হবে আপনার যে 4 GB গ্রাফিক্স কার্ড আছে সেটা ডেডিকেটেড কিনা। আমাদের যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপে 4 GB থাকে 2 GB থাকে ইন্টারনাল, আর 2 GB থাকে হচ্ছে ডেডিকেটেড। যদি এই 4 GB এই গ্রাফিক্স কার্ডটা আমার লুমিয়নের জন্য এনাফ না, তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এনস্কেপটা আগে ইনস্টল করেন, ইনস্টল করে দেখেন যে এটা রান করে কিনা, ঠিক আছে। জি স্যার। অথবা আপনি লুমিয়ন যে ভার্সনটা আছে, জি লোয়ার স্যার। ভার্সনটা দেখতে পারেন, 6 লুমিয়ন 6, ওইটা জি একটু স্যার। দেখতে পারেন যেটা রান করে কিনা, ঠিক আছে। তবে আপনি জি ভিরেতে স্যার। খুব ভালো কাজ করতে পারবেন স্মুথ। জি স্যার। ভাইয়া আমি বলেন। হচ্ছে ওই যে ওয়্যার হাউসে ঢুকতে পারি না, বলে যে ইন্টারনেট কানেকশন প্রবলেম। তো নেট দেখে ওইটা ঠিক করার ট্রাই করছি, মানে নেটে যে সিস্টেমে দেখায় একটা অপশন, আমারটার মধ্যে আবার ওই অপশনটা নাই, মানে ঠিক করতে পারছি না ওইটা।
ওয়্যার হাউসে ঢুকতে পারি না, আবার এই যে এক্সটেনশন ওইটাতেও ঢুকতে পারি না। সবটাতেই ঢুকতে পারবেন। আপনি বলেছে হচ্ছে কি কি এসএমএস দিচ্ছে ওটার স্ক্রিনশট পাঠিয়ে দেন আমার মেসেঞ্জার ইনবক্সে, আমি আগে দেখি। ইন্টারনেট কানেকশন প্রবলেম। ইন্টারনেট কানেকশন প্রবলেম থাকবে কেন? হ্যাঁ, আপনার নেট নাই? নেট আছে, মানে তাইলে এইটাই দেখায় সব সময়। আপনার কি ব্রডব্যান্ড আচ্ছা, আমি কানেকশন আপনাকে নাকি স্ক্রিনশট দিব। না, ব্রডব্যান্ড না, ওয়াইফাই, ওয়াইফাই? তো মানে ডিরেক্ট। হ্যাঁ, হ্যাঁ ওইটাই, মানে ডিরেক্ট না, কি করার কি। ও আচ্ছা, আরে সমস্যা নাই, ইনশাল্লাহ আমাকে স্ক্রিনশট দেন, সমস্যা নাই, এগুলো নিয়ে পাজল হবেন না, ভাইয়া একটা ছোটখাটো কথা বিষয়, ছিল, এগুলো ঠিক হয়ে যাবে। একটা কথা বলতে চাইছিলাম ভাইয়া। বলেন, একটা কথা কথাটা বলতে হচ্ছে চাই, অনেকগুলা কথা বলে ফেললেন। কথা হচ্ছে আমাদের এই গ্রুপে তো অনেক মেম্বার আছে, হ্যাঁ, তো এর মধ্যে আহ, আপনি মানে ইয়াতে ইন হওয়ার পূর্বে অনেকেই আছে যারা আজকে ইনস্টল করতে পারছে, বা অনেকে এখনো ইনস্টল করতে পারে নাই। এইরকম প্রবলেমে আসলে অনেকেই আছে। তো তারা তো আসলে অ্যাকচুয়ালি এই তিনটা কাজ মানে আপনার যে দুইটা ক্লাস গেছে, দুইটা অ্যাসাইনমেন্ট তো করতে পারে নাই তারা। তো এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে তো আমাদের আবারও প্রবলেমে কিছু না কিছু প্রবলেমে পড়বো। সেই ক্ষেত্রে আহ, আপনাকে যদি, হ্যালো, শুনতেছি, বলেন। যে সেই ক্ষেত্রে যদি আপনাকে নক দেওয়া যায় তাহলে তো আবার মানে কোনো মাইন্ড করবেন না। ভাই শোনেন, আমি কিন্তু আপনাকে হেল্প করার জন্যই এখানে দাঁড়ায় আছি। এই হেল্পটা করব যে 2 মাস ডেডিকেটেড টাইম, 2 মাস না, আপনাদেরকে বলছি যে লাইফ টাইম, আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ। আর সেটা প্রিভিয়াস নাকি ওল্ড এটা দেখার কোনো সময় নেই। আপনি কাজ করতেছেন, সেটা আগে পরে জমা দিচ্ছেন নাকি সেটাও কোনো বিষয় নেই, দুই একজনের তো এরকম হবে, তাই না? তো সেটাতে আমি অবশ্যই কনসিডার করবো। আমি তো বলছি আমিও মানুষ, আপনিও মানুষ, সবাই তো আমরা ব্যস্ত থাকি। এর মধ্যে থেকে দুই একজনের আমাদের সমস্যা হয়, আমাদের বিভিন্ন আমরা প্রফেশনাল কাজে আছি, হয়তো আমরা সময় পাচ্ছি না, বাট তারপরেও করতেছি। তো এখনো আছে আমার 4th ব্যাচের স্টুডেন্ট, তারা হচ্ছে ইয়ে করতে পারে না, এখনো তারা আমাকে মেসেঞ্জারে দেয়, তা তাদের কাজকে আমি দেখবো না? অবশ্যই দেখবো, কেন দেখবো না? আর এটা আমি আপনাদের শুরু থেকেই বলছি, এটা আমার বিজনেস না যে আপনাকে আবার বলবো ভাই আমার কিন্তু লেভেল 1 লেভেল 2 আছে, ওইটাতে কিন্তু আরো ভালো শেখাই। এরকম কোনো কিছু নাই, একটাই বেস, এনাদার আর কোনো বেস নাই, ঠিক আছে? একটা বেস। আর আমাদের এখানে কোনো লেভেল 1 লেভেল 2 এরকম কোনো কিছু নাই। এই বেসে যা আছে সবকিছু এক বেসের ভিতরেই থাকবে, কোনো কিছু আমাদের ওইরকম ইয়ে নাই। আর হেল্পিং এটা অলওয়েজ থাকবে, এখন যেরকম পাচ্ছেন, কোর্স শেষ হলে আরো বেশি পাবেন ইনশাল্লাহ। এরকম কোনো ইয়ে করার কোনো কারণই নাই, কারণ আপনাদের সবার কাছে আমার মোবাইল নাম্বার আছে, ফেসবুকে সবাই এড আছে, মোটামুটি সবাই এড আছে, ঠিক আছে? আর আমরা তো ওইরকম না যে একটা ফেক আইডি আছে, আমার এরকম না, একটাই আইডি আমার। না, এরকম আসলে কিছু না, এরকম কিছু না। আপনাদের এরকম চিন্তা করার কোনো কারণ নাই ইনশাল্লাহ। আপনারা, হ্যাঁ, এখানে না, অনেকেই আমরা আছি। আপনি তো আসলে ব্যস্ত থাকেন, আপনি তো সারাদিনই ফ্রি থাকেন না, যে আমি হুট করে একটা সময় দেখা যাইতেছে যে আমিও তো একটা সময় ব্যস্ত থাকতে পারি। এখন আমি যে সময় ফ্রি, আপনি তো সেই সময় ফ্রি নাও থাকতে পারেন, কারণ আপনি তো ওই সময় ব্যস্ত থাকতে পারেন। আমি আপনাকে নক দিলাম, আপনি তো ওই সময়টা ডিস্টার্ব করতে আচ্ছা, পারেন। ওকে, হ্যাঁ, শুনেন, সেই ক্ষেত্রে হ্যাঁ অনেকেই আমাকে যেটা করে, সেটা আমি সবাইকেই বলছি যেটা, যে হ্যাঁ আমি অলওয়েজ কিন্তু ফ্রি থাকি না, আমি কিন্তু জব করি। তো সেই ক্ষেত্রে আমাকে স্ক্রিনশট পাঠিয়ে লিখে দেয় যে ভাই এটা একটু দেখেন, আমার একটু সমস্যা হচ্ছে, এটা আমার এটা একটু সলিউশন করেন, বা আপনি কোন সময়ে আমাকে একটু সময় দিতে পারবেন, কাইন্ডলি আমাকে একটু টাইমটা মেনশন করে দেন। তো তখন আমি টাইমটা লিখে দেই যে আমি এই সময়ে আপনাকে সময় দিব, অথবা এখনই সময় দিব, ঠিক আছে? তো সব সময় চেষ্টা করি যে 2-4 মিনিট বা 5 মিনিটের মধ্যেই আপনার কাছে আসার চেষ্টা করি। আর যদি দেখি যে হ্যাঁ আমি কোনো অন্য অ্যানাদার কাজে এঙ্গেজ হয়ে গেছি, তখন হয়তো আপনার কাছ থেকে একটু সময় নেই। যেমন গতকালকে আমি হসপিটালে ছিলাম, তো সেই জন্য আমি হয়তো অনেককেই বলছি যে একটু পরে, লাঞ্চের পরে আমি আপনাদেরকে হেল্প করব, অনেককেই বলছি। এটার জন্য আমি সরি, কারণ ওই সময় আমি হয়তো অন্য একটা কাজে এঙ্গেজ ছিলাম, এই জন্য হয়তো আপনাদেরকে ওইভাবে ইয়ে করতে পারিনি। তবে আমি চেষ্টা করি সবসময় যে 2-4 মিনিটের মধ্যে আপনার কাছে আসার, হ্যাঁ। আর অনেক সময় দেখা যায় যে আমি ফেসবুকে থাকি না, মেসেঞ্জারে থাকি না অনেক সময়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা বলা আছে যে আপনি আমাকে মেসেঞ্জারে একটা টেক্সট দিছেন, কিন্তু আপনি আমার কোনো সাড়া শব্দ কিছু পাচ্ছেন না। তো সেই ক্ষেত্রে আমাকে সাথে সাথে কল করতে হবে, কল করে বলতে হবে ভাই আপনাকে একটা মেসেঞ্জারে ছবি পাঠাইছি, আপনি একটু দেখে আমাকে একটু জানায়েন। শেষ। আমি তখন দেখবো, অবশ্যই দেখবো, দেখে আবার আপনাকে জানাবো, সমস্যা নেই। তো
তো হেল্পটা আমাদের এখানে থাকবেই, আপনাদের যে মেলটা যায় ওখানে কিন্তু লেখা আছে স্কেচ আপ হেল্প, নোট এখানে ওই রকম ইয়ে নাই, আমরা সবাই এখানে সবাইকে হেল্প করব এবং আমরা এখান থেকে শেষ করবো আর কি, কোর্সটা শেষ করতে হবে এবং প্রপার ওয়েতে, ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এখন রাত অনেক হয়ে গেছে, কথা আর বাড়াবো না, অ্যাটেন্ডেন্সটা আজকে নিচ্ছি না, আগামীকালকে নিব। আগামীকাল বলতে আমাদের নেক্সট ক্লাসে নেওয়া হবে, আর নেক্সট ক্লাসটাতে অবশ্যই নোটপ্যাড ডায়েরি এগুলো একটু সাথে রাখেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন স্যার।